নমস্কার, আমি শুভায়ন। অনুভব ও বন্ধুরার বিশেষ নিবেদনে আজ অংশুমানের চতুর্থ অভিজ্ঞতা। যে অভিজ্ঞতায় আপনারা শুনবেন শান্তিপুরের এক অদ্ভুতুরে ভৌতিক ঘটনা। অংশুমানের শেষ তিনটি অভিজ্ঞতা আপনারা শুনেছিলেন। কলকাতায় এক পিকনিক স্পটে ভূতের প্রতিশোধ নেওয়ার গল্প, বিষ্ণুপুরে এক ব্যর্থ মানসিক রোগীর প্রেমিকের প্রতিশোধের নেবার গল্প এবং বিখ্যাত অভিনেতা অর্জুন চৌধুরীর মৃত্যু রহস্য অবলম্বনে একটি অভিজ্ঞতা। আজকের অভিজ্ঞতা এই তিনটি অভিজ্ঞতার মিশ্রণ হওয়া একটি অভিজ্ঞতা। শুনে জানাবেন কেমন লাগলো। নানান বাধা পেরিয়ে আজ অনুভব ও বন্ধুরার যাত্রা ১.৫ বছরেরও একটু বেশি। আশা করি আপনারা আগেও যেমন পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন। আজকের গল্প তবে শুরু করা যাক। গল্প পাঠে অনুভব, গল্পের শ্রুতিনাট্যরূপ দিতিপ্রিয়া রায় আর গল্পের সূত্রধর আমি শুভায়ন। ২৫শে অগস্ট দিনটা উল্লেখযোগ্য, কারণ সকালে একটা খবর পেলাম যেটা আমাকে একদিক থেকে উত্তেজিত করলো আর অন্যদিকে অবাকও করলো। কিছুদিন আগে আমি রাজস্থান গেছিলাম, যেখানে যাবার আগে জানতে পেরেছিলাম প্রবীর মামার এক বন্ধু নাকি আমার সঙ্গে দেখা করতে চায়। কী কারণে করতে যায় সেটা অবশ্য জানতে পারিনি। আমি রাজস্থান যাচ্ছি বলে মামাও কিছু বলেনি, আর আমিও তেমন কৌতূহল দেখাইনি। কবে ফিরেছো? মামা শান্ত গলায় আমায় জিজ্ঞেস করেছিলেন। বলেছিলাম সামনের মাসে। আমি এলে আবার মর্নিকা মামার বাড়ি যাবে, আমাদের একসঙ্গে পাবেন না কিন্তু। উত্তরে মামা বলেছিলেন, দুজনকে দরকারও নেই, শুধু তুমি থাকলেই হবে। অগত্যা। আজ সেই দিন যেদিন প্রবীর মামা যোগাযোগ করলেন তার বন্ধুর জন্য। মর্নিকা বাড়ি নেই গত পরশু থেকে। ও মাসির সঙ্গে মামার বাড়ি গিয়েছে। শুনলাম ওর মামার নাকি যাই অবস্থা, সেই কারণেই যেতে হয়েছে ওদের। যাবার আগে বলেছিল, নিজের খেয়াল রেখো কিন্তু। তুমি যাইয়ে? আমি জিজ্ঞেস করলাম, ইয়ে মানে? মর্নিকা একটু তুতলে গেল প্রথমে, তারপর বলল, ইয়ে মানে ইয়ে, অত শত জানি না, সাবধানে থাকতে বলেছি, ব্যাস থাকবে। আমি হেসে ফেলেছিলাম। বিয়ের আগে যেরকম পাগল ছিল তা এখনো আছে। এই শোনো, প্রবীর মামা এসেছিলেন এর মধ্যে। কেন? বন্ধুর সমস্যা কি বেড়েছে নাকি? বোধ হয়। তোমাকে খুঁজছিলেন, বললেন খুব দরকার আছে। ঠিক আছে, কিন্তু তুমি কি বললে? কি আবার বলবো, বললাম তুমি এলে যেন যোগাযোগ করেন। বেশ তো, যোগাযোগ করলে ভেবে দেখা যাবে। আমার কথা শুনে মর্নিকা আমার দিকে ঘুরল, তারপর আমার বুকে হাত রেখে বলল, এই শোনো, মামা যদি আসেন ওনাকে ফিরিয়ে দিও না। তোমার জন্য এত কিছু করেছেন উনি, ওনাকে কি ফেরানো উচিত? মর্নিকার কথা ফেলতে পারিনি। অবশ্য মর্নিকা যদি এটা নাও বলতো তাহলেও হয়তো প্রবীর মামাকে আমি ফেরাতাম না। এককালে উনি অনেক করেছেন আমার জন্য, সেই কর্তব্যবোধ থেকেই আমার এই সিদ্ধান্ত। আজ সকালে মামা ফোন করেছিলেন, জানতাম উনি হয়তো ফোন করবেন এরই মধ্যে। কবে ফিরলে হে? প্রশ্ন করলেন মামা। আমি হাসি মুখে উত্তর দিলাম, এই তো দিন ছাদেক হলো। আপনার খবর কি? আপনার সেই বন্ধুর সমস্যা মিটলো? না হে, তোমার কাছে যাব একদিন, সময় দিতে পারো? চলে আসুন না কাল। আমার কাল ছুটি আছে, সময় দিতে পারবো আশা করি। বেশ বেশ, কখন গেলে সুবিধা হয় তোমার? আমি সুবিধা মতন সময় দিয়ে দিলাম ওনাদের। তার সঙ্গে এটাও বুঝলাম আমি নতুন একটা অ্যাডভেঞ্চারের মধ্যে জড়িয়ে পড়ছি। অংশুমান রায় আরও একটা গল্প লেখার ঘটনা পেয়ে গেছে। ২৬শে অগস্ট, দুটো ঘটনা লিখে রাখতে হবে। আজ সকালে প্রবীর মামা তার বন্ধুকে নিয়ে এসেছিলেন আমার বাড়ি। কথা হলো প্রায় ঘন্টা তিনেক মতন। প্রথমে প্রশংসা, তারপর কাজের কথা। প্রথমেই বলি, প্রেমেন্দ্র তোমার ভক্ত।
বললেন প্রবীণ মামা। সেই পুকুর পাড়ে ভুরে অভিজ্ঞতা থেকে তোমার অভিনেতা বন্ধুর মৃত্যু রহস্য অবধি তোমার পড়া। এনার পুরো নাম প্রেমেন্দ্র নস্কর। আমি ভদ্রলোকের দিকে তাকাতেই ভদ্রলোক নমস্কার করলেন। আমিও প্রীতি নমস্কার জানালাম ওনাকে। এইটুকু কথা শুরু হবার আগে জিজ্ঞেস করলাম, চা খাবেন নাকি কফি? দুজনেই জানালেন যে কফি খাবেন। কাশীনাথকে ডেকে কফি দিতে বললাম। তারপরে বললাম, বলুন কি করতে পারি? প্রথমটা আমি বলি। মামা বললেন কথাটা। শান্তিপুরে এর একটা বাংলো আছে, মাস 3 আগে কেনে। আর তারপর থেকেই ওর বাংলোয় অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়। সেটা নিয়েই তোমার কাছে আসা। মামার এই কথার সূত্র ধরে প্রেমেন্দ্র নস্কর বললেন, আমি আপনার যা নাম শুনেছি, আমার মনে হয় আপনি এই রহস্য ভেদ করতে পারবেন। সে ঠিক আছে, আগে শুনি তো কি ব্যাপার। শুনুন, আমি রেলের কর্মচারী, সরকারি চাকুরে, আর 60 বছরের চাকরি জীবনে সম্মানের সঙ্গেই কাজ করেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ছেলেও কিন্তু লেখাপড়ায় ব্রিলিয়েন্ট। যদিও ও সরকারি চাকরি করে না, কিন্তু সরকারি চাকরির যোগ্যতা আর ক্ষমতা দুটোই ওর আছে। মাস 3 আগে বুঝলেন, একটা বাংলো কেনার পর এই দুবারের মতো আমি ওখানে ছিলাম, আর তখনই এই ঘটনা ওখানে ঘটে। আমি বেশ চাপা গলায় জিজ্ঞেস করতে বাধ্য হলাম। সেই প্রশ্নটা হলো, কি ঘটনা? অলৌকিক ঘটনা, ভৌতিক ঘটনা, আপনি যা ভাববেন মিস্টার রায়। কি রকম ঘটনা? আমি বুঝলেন প্রথমে ব্যাপারটা বিশ্বাস করিনি, ভাবছিলাম চাকর বাকররা হয়তো বানিয়ে বলছে। প্রথমে যখন যাই এসব কিছুই ঘটেনি। পরের বার যাই এসব ব্যাপার খতিয়ে দেখতে। আমার ছেলেও গেছিল আমার সঙ্গে। ও এখন ওই শান্তিপুরেই আছে। বাংলোতে কারা কারা থাকে? এমনিতে আমার চাকর বাকর থাকে, তবে এখন তো আমার ছেলে আছে, আর শেষ 3 মাস ধরে আমার এক বন্ধুর মেয়ে রয়েছে। ওই ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। আপাতত ওখানকার একটা হসপিটালে পোস্টিং নিয়েছে। প্রথমে যখন চাকরদের কথা বিশ্বাস করিনি, ওই মেয়েটাই আমাকে কনফার্ম করে। মেয়েটার নাম কি আর বয়স কত? নাম রুকমা চৌধুরী, বয়স ওই 22 কি 23। আর আপনার ছেলের নাম আর বয়স? ছেলের নাম অভ্রজিৎ, বয়স 30। এবার ঘটনার ব্যাপারে একটু ডিটেলসে বলুন। ভদ্রলোক নিজেকে গুছিয়ে নিলেন একটু, তারপর ধীরে ধীরে কাটা কাটা শব্দে বললেন, প্রতি রাতে ওই বাংলোয় কাকে জানি দেখা যায়। সারা রাত বাংলোয় ঘুরে বেড়ায়, ভোর রাতের দিকে চলে যায়। চলে যায় বলা ভুল, বলা ভালো, অদৃশ্য হয়ে যায়। অবাক হয়ে আমি প্রশ্ন করলাম, অদৃশ্য হয়ে যায়? হ্যাঁ মিস্টার রায়, অদৃশ্য হয়ে যায়। রুকমা তো ভয়ে পেয়ে একদম খারাপ অবস্থা। আমরা যখন বাংলোয় যাই তখন রুকমা বলে, তোমরা এসেছো কাকা, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। বিশ্বাস করুন মিস্টার রায়, ওকে দেখেই খুব খারাপ লাগছিল। আর সব থেকে ভয় করছে আমার ছেলের জন্য, কারণ ও বদলে গেছে। আমি বেশ অবাক হলাম কথাটা শুনে। ওনার ছেলে বদলে গেছে? প্রশ্নটা করতেই উনি হতাশভাবে বললেন, হ্যাঁ মিস্টার রায়, ও বদলে গেছে। অভ্র আমাকে নিজের শত্রু ভাবে। অভ্র মনে করে আমি একজন খুনি। এরম কেন? মানে কারণটা কি? জানি না মিস্টার রায়। ওর মতে আমি নাকি চাইলে 2টো প্রাণ বাঁচাতে পারতাম, কিন্তু কিন্তু সেটা নাকি আমি করিনি। এরকম কি কিছু মনে পড়ে যেখানে আপনি চাইলে কাউকে বাঁচাতে পারতেন? আই ডোন্ট রিমেম্বার। সেরকম কোনো অতীত আমার ছিল না মিস্টার রায়। আমরা একদম নীরব থাকলাম কিছুক্ষণ। ভদ্রলোক যে মানসিকভাবে খুব চাপে আছেন সেটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার নিজেরও খারাপ লাগছিল। একজন মানসিক চাপে পড়লে ঠিক কী অবস্থা হয় তার সত্য প্রমাণ হলে নেই,
প্রেমেন্দ্র নস্কর। আমার ছেলের মধ্যে এরকম পরিবর্তন কেন এলো বলুন তো মিস্টার রায়? সেটা তো ওখানে না গেলে বোঝা যাবে না মিস্টার নস্কর। আপনি যাবেন মিস্টার রায়? যেতে তো হবেই। আপনি কি নিয়ে যাবেন আমাকে? নিশ্চয়ই। কবে যাবেন বলুন? সামনের সপ্তাহে গেলে কি খুব অসুবিধা হবে? না, কোনো অসুবিধা নেই। এবার প্রবীর মামার দিকে তাকালাম আমি। উনি বুঝেছেন আমি কি বলবো। উনি বললেন, আমি যেতে পারবো না অংশুমান, তুমি যাও না এর সঙ্গে, কোনো অসুবিধা হবে না তোমার। আমি আবার প্রেমেন্দ্র নস্করের দিকে তাকালাম। আমার মনে যে প্রশ্নটা জেগেছে সেটা করে ফেলা ভালো। তার মানে আপনি মনে করেন অলৌকিক ঘটনা ঘটার জন্যই আপনার ছেলে বদলে গেছে, তাই তো? প্রথমে ইশারায় হ্যাঁ বুঝিয়ে তারপর ভদ্রলোক বললেন, ঠিক ধরেছেন। ওই যেদিন ওখানে পৌঁছই সেদিন রাত্রে ও বাগানে পায়চারি করছিল। ওর সঙ্গে রুকমাও ছিল, কিন্তু ওই 9টা নাগাদ রুকমা ঘরে চলে আসে। আর তারপর যেটুকু সময় অব্র বাইরে ছিল তার মধ্যেই যা হবার। কষ্টটা বুঝতে পারছিলাম। সবকিছুর মধ্যে একটা মিসিং লিঙ্ক আছে, যেটাকে খুঁজে বার করতে হবে, আর সেটার জন্য শান্তিপুর আমাকে যেতেই হবে। কিন্তু তার আগে আরেকটা কাছে ওরা বাকি আছে। বললাম, ঠিক আছে, আজ তো 26 তারিখ, সামনের মাসের 6 তারিখে যাই বরং। প্রবীর মামা আর মিস্টার নস্কর চলে যেতেই আমি সৌনাভকে ফোন করি। সৌনাভ আর আমার ছোটবেলার বন্ধু, এখন সে ভবানীপুর থানার বড়বাবু। একজনের ব্যাপারে খবর চাই ভাই, বললাম আমি, যত তাড়াতাড়ি সম্ভব। কেসটা কি? বলল সৌনাভ, পরে বলছি, আগে হোয়াটসঅ্যাপটা চেক কর। প্রেমেন্দ্র নস্করের একটা ছবি আমি সৌনাভকে পাঠিয়েছিলাম। সেটা দেখে বেশ অবাক হয়ে সৌনাভ প্রশ্ন করল, এনাকে কি করে চিনলে তুমি? ইনি তো বোধহয় সরকারি চাকুরে। হ্যাঁ, সরকারি চাকুরে, রিটায়ার্ড। এনার ইতিহাস জোগাড় করতে হবে। হ্যাঁ, সে হয়ে যাবে, কিন্তু কবের মধ্যে চাই? যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, পরশুদিন দেখা করে দিই। কোথায় দেখা করবি? থানায় ডাকিস না ভাই। ওদিক থেকে হালকা হাসির শব্দ শোনা গেল। বুঝলাম সৌনাভ হাসছে। বছর পরও তোমার থানার ভয়টা গেল না অংশুদা? সবই কপাল ভাই। তুই তো জানিস এই ম্যানিয়া কেন আছে। জানি, তা ভালো করেই জানি। তা কোন জায়গায় দেখা করতে চাও? এলিগিন রোডের কোনো রেস্তোরাঁয় বসা যেতে পারে। বেশ, তা পরশু জানিয়ে দিচ্ছি কোথায় বসবো। সৌনাভর ফোন রেখে একটু ভাবতে বসলাম, এই মামলায় মিসিং লিংক কি হতে পারে। না, আগে শান্তিপুর যাওয়া দরকার, না হলে কিচ্ছু হবে না। 28শে অগস্ট। সৌনাভ এই দুদিনের মধ্যে যে এত কিছু জোগাড় করে নেবে তা সত্যি ভাবতে পারিনি আমি। সৌনাভ আমার পাড়ার বন্ধু, আমার থেকে বছর 3 ছোট। সৌনাভকে, আমাকে আর অর্জুনকে 3 মূর্তি বলা হতো। যদিও আমাদের সঙ্গে সৌনাভর যা বয়সের পার্থক্য ছিল, আমাদের বন্ধু হওয়াটাই অস্বাভাবিক ছিল তখন। সৌনাভ এককালে ছিল বেঁটে খাটো রোগা পাতলা ছেলে, কিন্তু মাঝের এই কটা বছরে সৌনাভর সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় আজ ওকে দেখে বেশ অবাক হলাম। বিশাল লম্বা চওড়া, প্রায় আমার মাথায় মাথায়, নাকের তলায় হালকা গোঁফ, চোখে গোল ফ্রেমের চশমা, পরনে পুলিশের উর্দি। কি ব্যাপার বলো তো? জিজ্ঞেস করলো সৌনাভ। তুমি হঠাৎ এরকম বিখ্যাত মানুষের খবর নিচ্ছ? আমি সবটা খুলে বললাম ওকে। পুরোটা মন দিয়ে শুনলো। আমার কথা শেষ হতেই সৌনাভ বলল, ও যে অলৌকিক ব্যাপার স্যাপার, ওই বাংলোটা যে গন্ডগোলের, তা তো জানতাম না। ওই বাংলোর ব্যাপারে সৌনাভ জানে নাকি? বললাম, বাংলোটা তো 3 মাস হলো বানানো হয়েছে বলে জানি, ওটারও আমার ইতিহাস আছে নাকি?
সৌনভ হাসি ছাড়া প্রথমে কিছুই দিল না, তারপর হাসি থামিয়ে বলল, 3 মাস আগে উনি বাংলোটা কিনতে পারেন, কিন্তু উনি বাংলোটা যে বানিয়েছেন এটা মানি না আমি। বাংলোটা মিস্টার সেনগুপ্ত নামের একজনের, যিনি এই মাস কয়েক আগেই মারা গেলেন। ওনার ছেলে থেকেই মিস্টার নস্কর বাংলোটা কেনেন, এবং ভাগ্যবশত যে বাংলোটার কথা তুমি শুনেছ সেটা আমিও দেখেছি। এবারও অবাক হলাম। সৌনভর সঙ্গে এই বাংলোর যোগাযোগ আমার কাছে আকস্মিক। হালকাভাবে জিজ্ঞেস করলাম, এত কিছু কি তুই সোর্স লাগিয়ে জানলি? আমাদের তো দাদা একটাই সোর্স, তবে সৌভাগ্যবশত সেনগুপ্ত লোকটা আমারও চেনা, এমনকি তোমারও চেনা। আমিও চিনি। হ্যাঁ, চেনো বই কি, তবে এখন হয়তো রেকগনাইজ করতে পারবে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তোমার ওই নস্কর লোকটা, ওর মাথায় বদবুদ্ধির ছড়াছড়ি। এতবার অফিস থেকে স্যাক হওয়ার হুমকি খেয়েছেন, কিন্তু তবুও নিজের স্বভাব বদলাননি। ভুতুরে ব্যাপার নিয়ে নিশ্চয়ই কিছু সাহায্য পাওয়া যাবে না তোর থেকে? না, ওটা করতে পারবো না, তবে শান্তিপুর জায়গাটাই ইটসেলভই খুব ভুতুরে। এত অদ্ভুতুরে ঘটনা ঘটেছে যে ভাবতেই পারবেন না। পুরোটা না হলেও কিছুটা জানলাম এই মামলার ব্যাপারে, বাকিটা ওখানে গিয়ে জানতে হবে। তবে শান্তিপুর গিয়ে কিন্তু সাবধানে থেকো অংশুদা। বেশ চাপা গলায় বলল সৌনভ। আমি গেলে তো ভালোই হতো, কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিছুই করতে পারবো না, আর এদিকেও একটা বাজে কেসেই আমি ফেঁসে গেছি। আমি হাত তুলে উত্তেজিতভাবে শুধু বলে উঠলাম, এই না না, তোকে এখন যেতে হবে না। যদি ওখানে গিয়ে কোনো সমস্যা হয় তবে তোর সাহায্য পাবো তো? সৌনভ হাসি মুখে বলল, নিশ্চয়ই স্যার, এনি টাইম অ্যাট ইউর সার্ভিস। ছয়ই সেপ্টেম্বর। আজ বিকেল 4টে নাগাদ শান্তিপুর এসে পৌঁছেছি। জায়গাটা কি শান্ত, কি অদ্ভুত নিস্তব্ধ পরিবেশ। গত বছর এই সময়টা আমি কমলপুরে ছিলাম। সেই জায়গার চেয়ে এই জায়গা বেশি শান্ত কিনা বলা মুশকিল। বাংলোটা দেখে মনে হচ্ছে সত্যি হয়তো এই বাংলোর বয়স 12-13 বছরের বেশি হবে না, কিন্তু অদ্ভুত লাগছে সৌনভর কথা মনে পড়লে। খুব ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে সাজানো এই বাংলো। গেট দিয়ে ঢুকে বাঁদিকে একটা কাঁচের দরজার বসানো ঘর, ঘরের সামনে দিয়ে পাথর পিছানো রাস্তা চলে গিয়েছে বাংলোর সামনে। বাংলোর উল্টো দিকে একটা মাঠ, তার পিছনে বিশাল একটা বাগান, সেই বাগানের একটা দুর্গা মণ্ডপ, আর অন্য দুটি ঘর। আমার জন্য দোতলার একটা ঘর খোলা আছে, সেই ঘরের সঙ্গে লাগোয়া একটা বারান্দাও আছে। 5টা নাগাদ পিছনের বাগানে কথা হচ্ছিল। অপরাজিতের বয়স 30 কি 31 হবে। পরিষ্কার করে কামানো দাড়ি গোঁফ, চোখে চশমা যেটা হয়তো সোনালি ফ্রেমের, হাতে যে ঘড়িটা পরা সেটা হয়তো বিদেশি, আর ওনার পরনের পোশাকও দেশি কোম্পানির না। গায়ে যে মফ কালারের শার্ট আছে সেটা হয়তো পিটার ইংল্যান্ডের, আর জিন্সটাও হয়তো না, সেটাও বিলেতের। রুগমার বয়স 25-26, গায়ের রং ফর্সা, পরনে সাদা রঙের প্যান্ট, সবুজ গেঞ্জি। আমার গত 3 অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছিল। রুগমা বেশ গদগদভাবে বলল, আমি সত্যিই ভাবিনি আপনাকে সামনে থেকে দেখব। আমি আপনার একজন গুণমুগ্ধ, সামনে থেকে দেখার ইচ্ছে ছিল। সব জায়গায় যদি এরকম গুণমুক্ত খুঁজে পাওয়া যায় তবে বেশ মুশকিলের ব্যাপার। তবে অন্যের মুখে নিজের লেখার প্রশংসা শুনলে কার না লজ্জা করে। অবশ্য এটাও সত্যি যে আমার তো অভিজ্ঞতার শেষ নেই। এই যে এইখানে এখন বসে আছি, তাও তো অভিজ্ঞতার কারণেই। বললাম, মানুষের জীবন ভর অভিজ্ঞতা হয় ডক্টর চৌধুরী। এই যে এখন শান্তিপুরে আছি, তাও তো অভিজ্ঞতার লোভে। ট্রু, ভেরি ট্রু।
বলল রুকমা। আর এর সূত্র ধরে অব্রজিৎ বলল, আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি মিস্টার রায়, এই শান্তিপুর আপনাকে হতাশ করবে না। এই বাংলা অনেক পাপের কাহিনীর প্রমাণ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা তাকালাম সবাই ওনার দিকে। কোন পাপের কথা বলছেন উনি? একজনের জীবন নষ্ট করা কি পাপ নয় মিস্টার রায়? অব্রজিতের এই কথায় আমি প্রেমেন্দ্র নস্করের দিকে তাকালাম। মিস্টার নস্কর ঠিক কথাই বলেছিলেন। অব্রজিৎ বলে চলল, কি কারণে সেটা করা হয়েছে, সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, সেটা তো প্রমাণ সাপেক্ষ। প্রমাণ পেলে আমারও ভালো লাগবে, কিন্তু আদৌ কি প্রমাণ পাবো জানি না। একটা জিনিস প্রথম থেকে আমার মাথায় ঘুরছে, যেটা আমি জিজ্ঞেস না করে পারলাম না। আচ্ছা মিস্টার নস্কর, আপনি কিভাবে জানলেন যে আপনার বাবা এই পাপের সঙ্গে যুক্ত? এই বাগানে একটা কিছু আছে মিস্টার রায়। এই বাগানের শেষ প্রান্তে রাত 9টায় জোনাকির মতো আলো জ্বলে, আর সেই আলো জ্বললেই সবাইকে কেউ বা কারা হিপনোটাইজ করে। কে বা কারা করে জানেন না সেটা? না, জানার সুযোগ পাইনি, তবে আমাকে কেউ হিপনোটাইজ করেছে, আর সেই হিপনোটিজমের ফলেই আমি পাপের কথা জেনেছি। আমি একটা প্রশ্ন করলাম, সেদিন রাত্রে কি হয়েছিল বলতে আপত্তি আছে কি মিস্টার নস্কর? আপত্তি করব না, কিন্তু বিশ্বাস করবেন কি? এইসব নিয়ে আমার কম অভিজ্ঞতা নেই মিস্টার নস্কর, আপনি বলতে পারেন। সেদিন রাত্রে আমি পাইচারি করছিলাম বাগানে। কিছুক্ষণ আগে রুকমা ঘুরে গেছে শোবার জন্য, কিন্তু আমি তখনও শুইনি, কারণ শান্ত পরিবেশ উপভোগ করব বলে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আলোর ফোয়ারা, আর আমি যেন হারিয়ে গেলাম। কোথায় যে হারিয়ে গেলাম তা জানি না। কেউ যেন বলছে, পাপি, প্রেমেন্দ্র পাপি, তোমার বাবা পাপি। জানি না কে ছিল সেটা, বুঝিনি কেন বলবো ওই কথা। খুঁজলাম কি বলবো এটা, আবার শুনলাম। দেখতে পাবে না আমাকে, ভালোবাসেন তোমার বাবাকে, কিন্তু সে খেলেছে আমাকে নিয়ে। তাহলে বলুন, এরপর কি ভাবা উচিত? পুরো ঘটনা শুনছিলাম মন দিয়ে, খুবই অদ্ভুত লাগছিল সবকিছু। কথা শেষ হতেই বললাম, এটা তো আপনার মনের ভুলও হতে পারে মিস্টার নস্কর, তাই নয় কি? অব্রজিৎ না বোঝালো, মুখে কিরাম যেন অবিশ্বাসের ছায়া। আমার কথা ঠিক মনে ধরেনি ওনার, তা বোঝাই যাচ্ছে, কিন্তু মুখের ওপর সেটা বলতে পারছেন না। আপনার কথা ঠিক মানতে পারলাম না মাস্টার রায়। আপনার ধারণা এসব সত্যি? পুরো মাত্রায়। অব্রজিতের কথার পর আমি রুকমার দিকে তাকালাম। আপনি কি নিয়ে এমবিবিএস পাশ করেছেন ডক্টর চৌধুরী? উত্তরে রুকমা বলল, সাইকোলজি। কিছুদিন কলকাতায় বসেছিলাম প্র্যাকটিসের জন্য, কিন্তু হঠাৎ করেই আমার এক দাদার ডাকে এখানে এসে প্র্যাকটিস শুরু করি। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কিছু মনে করবেন না। আপনি একবার মিস্টার নস্করের ট্রিটমেন্ট করছেন না কেন? এরকমও তো হতে পারে যে কাজের চাপে হয়তো। আমার কথা শেষ করার আগেই ডক্টর চৌধুরী বললেন, সেটার কোনো প্রশ্নই হতে পারে না মিস্টার রায়। অভ্রতা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সে অভিজ্ঞতা আমারও হয়েছে, তাই অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আমি বেশ অবাক হলাম। মিস্টার নস্কর আর ডক্টর চৌধুরী একই অভিজ্ঞতায় অভিজ্ঞ? বিশ্বাস হচ্ছে না? অব্রজিতের প্রশ্ন। করা কঠিন মিস্টার নস্কর, সেটা আপনিও জানেন। আপনি বরং থেকে যান এখানে, আপনি থাকলে আমাদের ভালোই লাগবে, মন থেকে বললাম। কিন্তু মন থেকে না বললেও আমাকে থাকতে হতো, কারণ রহস্যের সমাধান আমিই করব। সাতই সেপ্টেম্বর। আজ সকাল থেকে শুধুই ঘুরে বেড়াচ্ছি। সকালে হাটে গেছিলাম, শনিবারের হাট খুব বিখ্যাত এখানে। আমি আর রুকমা গেছিলাম। আমার সঙ্গে কিছুক্ষণ থাকার পর রুকমা চলে গেল। আমি হাসপাতালে গিয়ে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি অংশুদা, বলল রুকমা।
আপনার অসুবিধা হবে না তো? আমি না বুঝিয়ে দিলাম, রুকমা বেরিয়ে গেল। আমি এদিকে সেদিকে ঘুরছিলাম, হঠাৎ করেই পিছন থেকে আমার নাম শুনে ফিরে তাকালাম। অংশুমানদা? একজন অচেনা মানুষ এগিয়ে এলো। মাঝারি হাইটের এক ভদ্রলোক, ক্লিন শেভড ম্যান, মাথায় ব্যাকব্রাশ করা চুল, বাঁ হাতে ঘড়ি, ঠোঁটের তলায় ছোট্ট একটু দাড়ি। ইনি কি আমার পরিচিত? দাদা, আমাকে চিনতে পারলে না? আমি অভিমন্যু মুখার্জি। ও হো, মনে পড়েছে। ডাক্তার হওয়ার ইচ্ছে নিয়ে বেড়ে ওঠা এক ছেলে, যে আমার থেকে কিছুটা হলেও ছোট। আমার স্কুলের জুনিয়র ছিল, বছর 3 জুনিয়র হয়তো। আমি বললাম, কি রে, এখানে কি মনে করে? অভিমন্যু বলল, আমি এখানেই থাকি, এখানকার হাসপাতালে পোস্টেড আছে কিছু মাস হলো। বাহ, তবে তো ভালোই। কিছুদিন আছি এখানে, গল্প করা যাবে একদিন। তা তো অবশ্যই। তা তুমি এখানে কি মনে করে? এখানে বিশেষ একটা কাজে এসেছি। শান্তিপুরে ভূতের উৎপাত আছে, সেটা জানিস কি? ভূত? তাও শান্তিপুরে? হাউ ফানি! ভূত যে কোনোদিন শান্তিপুরে অশান্তি আনতে পারে তা তো জানা ছিল না। কথাটা বলে কিছুক্ষণ চুপ থাকলো অভিমন্যু, তারপর চাপা গলায় বলল, অবশ্য নস্কর বাংলায় ভুতুড়ে ব্যাপার স্যাপার হয়, সেটা বটে। তুইও জানিস এটা? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। কি বলছো অংশুমানদা? এই ঘটনা কে না জানে? ভদ্রলোক যে কি সাংঘাতিক তা তুমি জানো কি? জানি না, তাই জানার জন্য বেশ আগ্রহী আমি। কোনোভাবে এই খবর জোগাড় করা খুব দরকার। বললাম, একদিন তুই সময় দিতে পারবি? তাহলে সব কিছু জেনে নিতাম তোর থেকে। কিছুক্ষণ চুপ থাকলো অভিমন্যু, কি একটা ভেবে বলল, আজই এসো না বিকেলের দিকে। কখন বল? মানে কখন গেলে তোর সুবিধা? এই ধরো 7টা নাগাদ। বেশ, আমি অপেক্ষা করব। মিস্টার নস্কর লোকটা খুবই সন্দেহজনক। প্রথম দিন প্রবীর মামার সঙ্গে যতটা নিরাপরাধ লেগেছিল ততটা উনি একেবারেই নন। অন্তত যা প্রমাণ আমি পেয়েছি এই 3-4 দিনে, তাতে ওনার ওপর সন্দেহ অল্প হলেও যায়। শেষমেশ কি উনি রহস্যের অ্যান্টি চরিত্র প্রমাণিত হবেন তা কে জানে। অন্যান্য মামলায় তবু আলোর সন্ধান পাই, কিন্তু এখানেরও সবটাই অন্ধকার। জানি না ভাগ্যে কি আছে। বিকেলে আমি অভিমন্যুর সঙ্গে ওর বাড়িতে গেছিলাম। ওর বাড়ি প্রায় স্টেশনের কাছে, তাই ফিরে আসতে দেরি হয়ে গেল। কিন্তু ওইটুকু সময়ে আমি যা খবর পেলাম তাতে এই ঘটনার মোড় ঘুরে যেতে পারে। সব জিনিসের ব্যাখ্যা বিজ্ঞানে হয় না দাদা, বলল অভিমন্যু। There are many things to know that science can't explain. আমি হাসি মুখে বললাম, তা তো অবশ্যই। There are many things in the earth, Horatio. ও, তুমি তো আবার সাহিত্যের ছাত্র। Remember that. কিন্তু মিস্টার নস্করের খবর দে দেখি। মাথা নামিয়ে কিছুক্ষণ বসে থাকলো অভিমন্যু, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। তুমি সুরজিৎ সেনগুপ্তের নাম শুনেছ? তোমার ওই পুলিশ বন্ধু সৌনভ, তার মেশো না কি যেন একটা হয়। তা এই বাংলোটা তো ওনারই ছিল। ওনার থেকেই তো মিস্টার নস্কর বাংলোটা কেনেন। কি নাকি কেচ্ছা টেচ্ছা ছিল, সস্তার দরে পেয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ চুপ থাকলাম। সেদিনই মনে হয়েছিল সৌনভ এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানে, কিন্তু আমার কাছে চেপে যাচ্ছে। এই সুরজিৎ সেনগুপ্ত লোক কেমন জিজ্ঞেস করলাম। উত্তর এলো, ভালো, সজ্জন ব্যক্তি, ঘুষ খায় না, মদ খায় না, এমনকি মেয়েদের দোষও নেই। যদিও উনি নিরস মানুষ একদম, কিন্তু নিজের ডিউটির প্রতি সদয়। এই গুণটা সৌনভদা খানিকটা পেয়েছে। তুমি তো চেনো ওকে। কিন্তু কেচ্ছাটা কি? আবার আমি জিজ্ঞেস করলাম। এই কেচ্ছার নায়িকা হচ্ছে নীলা দেবী, মানে সৌনভদার মাসি। মিস্টার নস্কর আর নীলা দেবী তো একে অন্যকে ভালোবাসতেন, কিন্তু সেই সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি, কারণ মিস্টার নস্করই তো বিয়ে করতে চাননি। ওনাদের আবার একটা সন্তান হয়, তা কি হিও সেটা জানা নেই,
কিন্তু সন্তানকে মেনে নেননি মিস্টার নস্কর, তাই বোধহয় তাকে মেরে ফেলা। মেরে ফেলা হয়? সে কি কথা? আমি বললাম, ঠিক জানিস তুই, মেরে ফেলা হয়? আমি তো সেরকমটাই জানি দাদা, এবার অন্য কিছু গল্প থাকলে সেটা আমি জানি না। তুই এত কিছু কিভাবে জানলি? জানি দাদা, জানি। জলে থাকবো অথচ কুমিরের খবর রাখবো না, তা কি হয় না? আমি এখানে এসে তো বিপদেই পড়লাম। তবে কেন, তোমার আবার কিসের বিপদ? যে উদ্ধার চাইছে সেই যদি কালপ্রিট হয়। তাতে তোমার কি করার আছে দাদা? তুমি তো আর সেধে যেচে আসোনি। ইউ আর বট বাই দ্য কালপ্রিট হিমসেলফ। ফিরে যাই বরং। অভিমন্যু আমার হাতটা চেপে ধরলো। তুমি থেকে যাও দাদা, না হলে রুকমাকে আর বাঁচাতে পারবো না। মিস্টার নস্করের উপর আমার একদম ভরসা নেই, কখন কোন মেয়েকে ভালো লেগে। আমি আবার অবাক হলাম। রুকমা ওই মামলার সঙ্গে জড়িত? আমি ধাঁধিয়ে যাচ্ছিলাম। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে রুকমা ওই মামলার সঙ্গে সরাসরি যুক্ত আছে? প্রথমে ইশারায় হ্যাঁ বোঝালো অভিমন্যু, তারপর বলল, ইলা সেনগুপ্ত আর সুরজিৎ সেনগুপ্তের একমাত্র মেয়ে, সৌনাবদার মাস্তুতো বোন। মায়ের মৃত্যুর রহস্যে তদন্ত করতে এসেছে, আর এসে যে শক পেয়েছে তা তো তুমি জানো। মৃত্যু রহস্য? প্রশ্নটা বেরিয়ে এলো আপনা থেকেই, আর উত্তরে অভিমন্যু বলল, হ্যাঁ, মৃত্যু। ইলা দেবী মারাই গেছেন, কিন্তু কোথায় এবং কিভাবে মারা যান সেটা জানা যায়। সত্যিই অদ্ভুত। আমি হালকা সুরে জিজ্ঞেস করলাম, এই রহস্যের সমাধান যদি করতে চাই, সঙ্গ দিবি তোরা আমার? সব সময় আছি দাদা, তুমি শুধু বলো আমায় কি করতে হবে। বলবো, সব বলবো। আগে সৌনাভ আর অভ্রজিতের সঙ্গে কথা বলতে হবে। তুই তোর নাম্বারটা দিয়ে রাখ। 7ই সেপ্টেম্বর, রাত 9টা। চুপ করে বাগানে বসে আছি। কিছুক্ষণ আগে অবধি ডক্টর চৌধুরী ছিলেন আমার সঙ্গে। অনেক কথা হচ্ছিল ওনার সঙ্গে। প্রথমে প্রশংসাসূচক কথাই হচ্ছিল। মাঝে মাঝে মর্ণিকা দিকে হিংসে হয়। এই রে, কেন? ওকে হিংসা করলে তো বিপদ। কি ভালো কপাল, আপনার সঙ্গে বিয়ে হলো। আপনি তো আমারও বর হতে পারতেন। এই রে, এরকম তো ভাবিনি কোনোদিন। ভাবতে পারতেন অংশুদা, আমি কিন্তু পুরো ওয়াইফ মেটেরিয়াল। সেটা তুমি বলছো, লোকে বলছে কি? আমার কথাই লোকজনের কথা ধরে নিন। দুজন আমরা একসঙ্গে হেসে উঠলাম। মেয়েটার হাসি বেশ মিষ্টি। কথাটা ওকে বলতেই ও বলে উঠল, বৌদিকে শেষমেশ সতীনের ঘর করাবেন দাদা? আবার হেসে উঠলাম। এবার ও নিজেই বলল, অভিমন্যুদার সঙ্গে কথা হলো? হলো। উত্তর দিয়েই অবাক হলাম আমি। এই কথাটা ও কিভাবে জানলো? এই বাংলোতে তো কাউকে বলিনি যে আমি অভিমন্যুর সঙ্গে দেখা করব। তারপরেই মনে পড়ল, ওরা তো একই হাসপাতালে কাজ করে, সেক্ষেত্রে খবর পাওয়া অস্বাভাবিক নয়। অভিমন্যুই হয়তো বলেছে আমার কথা। তুমি কতদিন চেনো অভিমন্যুকে? প্রশ্নের উত্তরে রুকমা বলল, ছোট থেকেই চিনি, একসঙ্গে বড় হয়ে উঠেছি আমরা। ওকে ভাইফোঁটায় ফোঁটা দিয়েছি, রাখিতে হাতে রাখি বেঁধেছি। নিজের দাদার অভাব কোনোদিন বুঝতে দেয়নি। অন্যদিকে সৌনাভদা তো আছেই। কথাটা বলেই আমার দিকে তাকালো রুকমা, তারপর বলল, শুনলাম সৌনাভদা আপনার বন্ধু। আমি ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিলাম। আমার উত্তরটা পেয়েই রুকমা হাসি মুখে বলে উঠল, ভগবান বোধহয় এই জন্যই আপনাকে পাঠিয়েছে। ডাক্তারের ছাত্রী হয়ে ভূত ভগবানে বিশ্বাস? ডাক্তারদেরই সবচেয়ে বেশি ভগবানে বিশ্বাস থাকে দাদা। জমে মানুষে যখন টানাটানি হয় না, তখন মনে হয় গড ইজ ওমনি প্রেজেন্ট। অর্জুনের মৃত্যুর পর তো ভগবানের ওপর বিশ্বাসই উঠে গেছে। তবু তো মহেশ মিত্র, মিশমি দত্ত আর রিয়া চক্রবর্তী শাস্তি পেল। কিন্তু আমার বন্ধু কি ফিরে এলো? আমি না বুঝিয়ে দিলাম। এই করার সূত্র ধরে রুকমা বলল, ভালো মানুষের জায়গা ভগবানের কাছে, তাই তাদের জায়গা ভগবানের কাছে। আমার মা বলতো, জানেন দাদা, সেই ভালো মানুষের মধ্যে হয়তো আমার মাও পড়ে।
তাই এত তাড়াতাড়ি চলে গেলেন। আমি ওর কাঁধে হাত রাখলাম। খারাপ লাগছিল ওর জন্য। মনে মনে ঠিক করে ফেলেছিলাম কিছু একটা করতেই হবে, যদিও বুঝতে পারছিলাম না যে কোন উপায়ে এত কিছু করব। শান্তভাবে আমি ওকে বললাম, আমি শুনছিলাম তোমার ব্যাপারে অভিমন্যুর কাছে। ভুলটা আমারই যে এইরকম একজনের সাহায্য করতে এসেছি। দোষ আপনার না দাদা, আপনি আর কিভাবে জানবেন? আমি যদি ওনাকে শাস্তি দিই, তুমি সাহায্য করবে আমাকে? কেন করব না, আশা করি অভ্রতাও করবে। অভ্রদা? প্রশ্নটা করেই আমি বাইরের গেটের দিকে তাকালাম। দেখি অভ্রজিৎ এগিয়ে আসছে আমাদের কাছে এসেই হাসি মুখে বলল, আপনাকে জ্বালাচ্ছে নিশ্চয়ই। আমিও উত্তর দিলাম, না না, বেশ আড্ডা হচ্ছে, জয়েন করতে পারেন কিন্তু। আমার কথায় অভ্রজিৎ কেবলমাত্র পারি প্রশ্ন করে অন্য একটা চেয়ারে নীরবে বসলো। তারপর বলল, পরিচিত এক ব্যক্তি এসেছে বললেন, ওনাকেই সেফ জায়গায় রেখে এলাম। জিজ্ঞেস করলাম, টুরিস্ট বুঝি? না, বিশেষ আত্মীয়। ভূতের ব্যাপারে ভয়টায় শুনে পেয়ে চলে এলেন। আপনি আসতে দিলেন? আপনার বাবার সঙ্গে আপনার দূরত্ব সবার সামনে চলে আসবে না? না, সেটা সামনে নেব। আর আমার বাবার চরিত্রটা একদিন সবার সামনে আসবেই, সেটা জিয়ে ভাবিনি তেমন। এবার রুকমা খুব ধীর গলায় কথা বলল, অভ্রদা, অংশুটা কিন্তু আমার দিকে। তা বুঝি, ধন্যবাদ। হাসি মুখে বলল অভ্রজিৎ, এটা আমি আশা করিনি। অভিমন্যু সবটা বলল আমাকে, তাই বিবেকে বাঁধলো আমার। সবারই বাধে, তবে আমার একটা থিওরি আছে, সেটা বলি একবার। আমি ইশারা করে হ্যাঁ বুঝিয়ে বললাম, বলুন, শুনতে তো ক্ষতি নেই। অভ্রজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অশরীরই থাকুক বা না থাকুক, এখানে যে ঘুরে বেড়ায় তার ওপর আতপ ছেড়ে দেওয়া উচিত। আমি কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই প্রেমেন্দ্র নস্কর এলেন নিচের মাঠে। ওনাকে দেখে রুকমা বলল, কাকু তুমি বসো। না, ঠিক আছে ঠিক আছে, তোদের তিনজনের গলা শুনলাম তো, তাই দেখতে এলাম কি করছিস। এখানে কি আবার আমাদের ওপর নজরদারি করছো? অভ্রজিতের কথার কোনো উত্তর ছিল না প্রেমেন্দ্র নস্করের কাছে। উনি চুপ করে থাকলেন কেবল। আমি বললাম, সে বেশ করেছেন, তা বাইরে এলেন কেন ঠান্ডায়? আপনার তো শরীর ঠিক নেই। একটু হতাশভাবে হেসে ভদ্রলোক বললেন, পরিবার থেকেই যখন খারাপ ব্যবহার পাচ্ছি, সেটার পর এমনি শরীর মন খারাপ হয় মিস্টার রায়। যাই হোক, আমি চলি, তা নাহলে আপনাদের রসভঙ্গ হবে। ভদ্রলোক চলে যেতেই অপরাজিৎ শান্ত গলায় বললেন, পলেন্দুর কাকার সঙ্গে সুযোগ করে দেখা করে এসো একদিন। উনি এখানে নাকি? রুকমার প্রশ্ন। হ্যাঁ, আজ গেছিলাম, তোমাকে খুঁজছিলেন। বেশ, আপনি যাবেন নাকি? শেষ প্রশ্নটা অবশ্যই আমাকে করা হয়েছে। উত্তরে বললাম, ভদ্রলোকের পরিচয় না জেনে কি যাওয়া উচিত হবে? উত্তর দিলেন অভ্রজিৎ, ভদ্রলোক একজন অ্যাস্ট্রোলজার, আপাতত এটাই জেনে রাখুন, বাকিটা গিয়ে জেনে নেবেন না হয়। ঠিক আছে, কখন বেরোনো আমাদের তাহলে? বিকেলে যাব, ধরুন 5টা নাগাদ। 8ই সেপ্টেম্বর। উৎপলেন্দু প্রামাণিক ভদ্রলোকটি বেশ মিশুকে মানুষ। যাওয়ার আগে অবশ্য রাস্তায় রুকমা ওনার সম্পর্কে বেশ অনেকটাই বলে রেখেছে আমাকে। আর সেসব শুনে আমার মনে হলো অলৌকিক ঘটনা কিছুতেই আমাদের পিছু ছাড়বে না। মিস্টার প্রামাণিক অবশ্য নিজের নাম ছড়াতে চান না, কিন্তু ওনার মতো এত নিখুঁত ডিডাকশনও কেউ করে বলে আমার জানা নেই, বলল রুকমা। আর বলার ধরনে বুঝলাম মিস্টার উৎপলেন্দু প্রামাণিকের ওপর ওরও বেশ অনেকটা বিশ্বাস আছে। জিজ্ঞেস করলাম, বিশ্বাস হয় এসবে? রুকমা বেশ খানিকক্ষণ চুপ করে হাসলো, তারপর বলল, না হবার কিছু নেই মিস্টার রায়। আমি দেখেছি কিভাবে ওনার কথা ফলে যায়, তাই বিশ্বাসটা এসে গেছে আপনা আপনি। বিশ্বাস করলে শুনেছি অনেক কিছু হয়। মনের জোর আর বিশ্বাসের ওপর জোর দিয়ে আমিই তো কত কাজ করেছি। তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর প্রবাদটা ওপর আমি কথা বললাম না।
উৎপলেন্দু প্রামাণিক থাকেন শান্তিপুরের ঠিক মাঝখানে, একতলা একটা বাড়িতে মধ্যবিত্তভাবে। মাঝারি হাইটের মানুষ, মাথায় কাঁচা পাকা মেশানো চুল, চোখে গোল ফ্রেমের চশমা, পরনে শার্ট আর প্যান্ট। ভদ্রলোকের বয়স 46 বছর, যদিও ওনাকে দেখে 31-এর বেশি মনে হয় না। চা খাবে নাকি? খ্যানখ্যানে গলায় বললেন ভদ্রলোক। আমি এ সময় যা খাই সে রসে তো তোমরা বঞ্চিত। আমি যদিও চায়ের ভক্ত নই, তবু হ্যাঁ বলতে হলো। আমার পরিচয় রুকমা দিল, তার সঙ্গে এটাও বলে দিল আমি এখানে কেন এসেছি। ভালো, খুব ভালো। হাসি মুখে বললেন মিস্টার প্রামাণিক। আমি সেদিন অভ্রকে বলেছিলাম আপনার মতো কেউ একজন আসছে শান্তিপুরে। শান্তিপুরকে রক্ষা করার জন্য আপনাকে খুব দরকার ছিল মিস্টার রায়। কথাটার গুঁড়ো মানে আছে, সেটা আমিও বুঝলাম ভালো করে। ভদ্রলোক নিজেও হয়তো আমার জন্য অপেক্ষা করছিলেন, হয়তো আমিও এরকম কাউকে খুঁজে বেড়াচ্ছিলাম। ভদ্রলোকের মধ্যে কিছু একটা নিশ্চয়ই আছে, তা না হলে এইভাবে বিশ্বাস আসছে কিভাবে? মিস্টার নস্কর যেদিন আমাকে ব্যাপারটা বলে সেদিনই ওনাকে বলেছিলাম এটা এত সহজে মেটার নয়। কথাটা শুনে আমি বললাম, আপনি কি ভবিষ্যৎ দেখে ফেলেছেন? ওইটা দেখেই তো জীবন চলে মিস্টার রায়। কিন্তু আমাকে কিছু বলুন, আমাকেই তো যা করার করতে হবে। ভদ্রলোক কেবলমাত্র সত্য সত্য, একেবারে সত্য বলে হাসলেন, তারপর আবার বললেন, যে সত্যিটা অনেকদিন ধরে মাটি চাপা পড়ে আছে সেটা বাইরে আসার সময় হয়ে এলো মিস্টার রায়। ঠিক সেই জন্যই আপনি এসেছেন শান্তিপুরে, না হলে আসতেন না। আমরা সবাই কোনো না কোনো কারণে এই পৃথিবীর মায়ায় বাঁচি। কোথাও যাওয়া, মানুষের সঙ্গে আলাপ, জানবেন কোনো না কোনো কারণেই এসব হয়। কোনো না কোনো কারণে এটা হতেই হবে। শুনতে বেশ ভালোই লাগছিল আমার। কেন জানি না মনে হচ্ছে ইনি হবেন আমার গল্পের চাবিকাঠি। ভদ্রলোকের ঘরে একবার চোখ বোলালাম, চোখে পড়ার মতো কিছুই দেখলাম না। খুব সাদা মাটা একখানা ঘর, দরজার উল্টো দিকের দেওয়ালে একটা মা কালীর ছবি টাঙানো। ভবতারিণী মা কি বুঝতে পারলাম না। ঘরের ডান দিকে সোফা, তার সামনে দুটো চেয়ার, খাটের বাঁ পাশে একটা আনলা যার মধ্যে ভর্তি জামা কাপড়। ভদ্রলোকের মুখে অদ্ভুত এক হাসি সারাক্ষণ লেগে আছে, সেটা দেখতেই পাচ্ছি আমি। মিস্টার নস্করকে কতদিন চেনেন আপনি? মিস্টার প্রামাণিকের উদ্দেশ্যে আমি প্রশ্ন করলাম, আর সেই প্রশ্নের উত্তরে ভদ্রলোক বললেন, তা চিনি প্রায় 40 বছর। আমার কর্মজীবনের বন্ধু। রিটায়ার করেছি তাও তো ওই বছর 5। 5 বছরও তো কম না। এই 5 বছরে কি ওনাদের বন্ধুত্বে চিড় ধরেনি? একদমই না। শান্তভাবে ভদ্রলোক বললেন, আমাদের তো সেরকম দেখা হয় না, কিন্তু খবর ঠিকই পাই ওর, বুঝলেন। খবর দেওয়ার লোকের তো অভাব নেই মিস্টার রায়। তাই জন্য কোনো বিপদ হলে আমরা ঠিক খবর পেয়েই যাই। এই বিপদের খবরটা আগে থেকে জানতেন? হ্যাঁ, অভ্র বলেছিল একদিন ফোন করে। তাছাড়া রুকমাও তো আমাকে ফোন করেছিল। এটা কি খুব সাংঘাতিক বিপদ? বিপদের সাংঘাতিক তো কিছু দেখলাম না। অভ্র রুকমার ফোন পেয়ে একটু অঙ্ক করছিলাম, কিন্তু সেরকম বিপদ তো কিছু দেখলাম না। তবু ভালো, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা, যেটা ভেবেই চিন্তা বেড়ে যাচ্ছে আরো। আমার অভিজ্ঞতা বলছে পাপ ছেলের মধ্যে বিবাদ আরো বাড়বে বই কমবে না। মিস্টার প্রামাণিক বোধহয় মনও পড়তে পারে, সেটা ওনার কথা শুনেই বুঝলাম। মিস্টার রায়, একটা সত্যিকে প্রতিষ্ঠা করতে গেলে যে ঝড় উঠবেই।
আশ্চর্য, বুঝলেন কিভাবে ভদ্রলোক? জানি না, সত্যিই জানি না। তবে ঝড়ের জন্য তৈয়ার তো হতে পারি, তাই নয় কি? বললাম, আপনি টোটকায় বিশ্বাস করেন? সেটা বলার আগে জানতে হবে টোটকা কি। বিপদ কমানোর জন্য প্রোটেকশন। বিপদ কমানোর জন্য কিচ্ছু করব না? হ্যাঁ, করা তো নিশ্চয়ই যায়, কিন্তু ঘরের লোক যদি আপনার বিরুদ্ধে যায়, ঝড় কি তবে থামানো যায় মিস্টার রায়? আপনি কি অভ্রজিতের কথা বলছেন? আর কে হতে পারে বলুন তো? এবার কথা বলল রুকমা। ও যেটা বলল সেটাও ফেলে দেওয়ার মতন নয়। কিন্তু সত্যিটা যদি সবার সামনে আসে, তাহলেও কি ঝড় কমে যাবে কাকা? পারিবারিক ইচ্ছা কি বাইরে আসা উচিত? মিস্টার প্রামাণিকের মুখে স্মিত হাসির রেখা, যা আমাদের শান্ত করার জন্য যথেষ্ট। হ্যাঁ, ভুলটা করার আগে যদি দোষী সেটা না ভাবে, তাহলে কি করার আছে ডাক্তার দিদি? না, যায় না। এরপর আর কিছু বলার থাকে না। আমরা দুজন উঠে পড়লাম। যা জানার ছিল তা জেনে ফেলেছি আমি। বললাম, অনেক ধন্যবাদ মিস্টার প্রামাণিক, আমাদের সময় দিয়ে অনেক উপকার করলেন। মিস্টার প্রামাণিক কিছুক্ষণ হেসে বললেন, এটা আমার কর্তব্য। আর কর্তব্যে ফাঁকি দেওয়া, কর্তব্যে ফাঁকি দেওয়া, কর্তব্যে ফাঁকি দেওয়া আমার কাছে একটা আইন বিরুদ্ধ কাজ। 3রা সেপ্টেম্বর। কাল রাতের কয়েকটা ঘটনা লিখে রাখি। আমি রাত 8টা নাগাদ বাইরে গেছিলাম একটু হাঁটবো বলে। নিজের সঙ্গে সময় কাটানো একান্তভাবে দরকার। জায়গাটা অনেকটা ওই গাছ ছাড়া বাংলো ভর্তি জঙ্গলের মতো। বাংলোর সামনেটুকু আলো, বাকিটা অন্ধকার। এই কদিনে আমি এই জায়গার রাস্তা চিনে রেখেছি, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে না কোনো। উৎপলেন্দু প্রামাণিক যা বললেন তা মেনে নেওয়া কঠিন জানি। অন্তত বিজ্ঞান মনস্ক মানুষজন তো সেটা বিশ্বাস করবেনই না। কিন্তু আমার অভিজ্ঞতা বলছে উনি মিথ্যে বলছেন না। অলৌকিক ঘটনা একটা কিছু আছে, আর সেটা হচ্ছে একটা কোনো মিথ্যে সবার সামনে নিয়ে আসার জন্য। কিন্তু মিথ্যেটা কি? মিস্টার প্রেমেন্দ্র নস্কর সত্যিই কি ভালো মানুষ, নাকি ভালো মানুষের মুখোশ পরে বিশেষ কিছু প্রমাণ করছেন? ব্যাপারটা বেশ গোলমেলে। কতটা গোলমাল আছে সেটা ঠিক জানা নেই। সপ্তাহখানেকের মধ্যে শুনলাম মর্নিকা মামার বাড়ি থেকে ফিরে আসবে। ওকে কিছু বলেও আসা হয়নি। তাছাড়া সৌনাভকে ফোন করতে হবে। এখানে যা যা শুনলাম জানলাম ওকে জানানো দরকার। অবশ্য সৌনাভ তো আবার এই মামলার সঙ্গে জড়িত। ও কি আমাকে সাহায্য করবে, নাকি নিজের মতো করে প্রতিশোধ নেবার চেষ্টা করবে? মাসির জন্য কি এইটুকু করবে না? খুব জেদি ছেলে ছোট থেকে, যেটা করবে মনে করে সেটা করেই ছাড়ে। কিন্তু মিস্টার নস্কর এই ঘটনার সঙ্গে জড়ালেন কি করে সেটা জানা দরকার। প্রথম থেকেই বুঝেছিলাম এই ভদ্রলোক কোনোভাবেই ইনোসেন্ট হতে পারেন না। যাকে সবচেয়ে বেশি ইনোসেন্ট মনে হয় সেই কোনো না কোনোভাবে অ্যান্টি চরিত্র প্রমাণ হয়। এখন কথা হচ্ছে এদের সবার ইকুয়েশনসগুলো মেলাবো কিভাবে? উপায় কি আছে? এত সব ভাবতে ভাবতে একজনের সঙ্গে ধাক্কা লাগলো আমার, যার ফলে আমার চিন্তায় ব্যাঘাত পড়ল। আর অন্যদিকে যে ছিল তার হাত থেকে অনেক কিছু পড়ে গেল। অনেক কিছু বলতে বই খাতা। ও সরি বলে আমি সেগুলো তুলতে যাব, অন্যদিক থেকে একটা মহিলা গলা পেলাম। অংশু, তুই এখানে? আমি বই খাতাগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মেয়েটার দিকে তাকালাম। এই যে সায়নী, সম্পর্কে সৌনাভর দিদি, যে কিনা আমারই বয়সী। তুই একা একা এসেছিস নাকি? প্রশ্ন করলো সায়নী। মর্নিকা আসেনি তোর সঙ্গে? না, ও মামার বাড়ি। তাই জন্যই বুঝি তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস? হাসি মুখে টিপ্পনি কাটলো সায়নী। না, ওর স্বভাব আর বদলালো না। বললাম, তুই আর বদলাবি না বল।
একই রকম থেকে যাবি। সায়নী হেসে বলল, আমি আর সেই আমি নেই রে, বিয়ের পর বদলে গেছি। তাই তো রে শালা, সেটা দেখতেই পাচ্ছি। এই মুখ খারাপ করবি না বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। তুই একা এখানে ঘাটের মরা কি করছিস? একা কই, বর ছেলে আর শাশুড়ি আছে তো, তবে ওরা বাংলোতে, আমি একটা কাজে বেরিয়েছিলাম। মানে সপরিবারে ওরা শান্তিপুরে ঘুরতে এসেছে? ভালো, বেশ ভালো। জিজ্ঞেস করলাম, তা রাহুল দা এখন কি করছে? এখনো কি সেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নাকি? উত্তরে সায়নী বলল, হ্যাঁ ওই আর কি, শেষ কয়েক বছর ধরে প্রস্থেটিক মেকআপের দিকে ঝোঁক বেড়েছে ওর, বেশ নামও কিনেছে ও লাইনে। কেন, গুণমান বা মনের হদিশ ছবিগুলো দেখিসনি? আমি মাথা নেড়ে না বুঝিয়ে দিতেই সায়নী বলল, ও আপনি তো আবার বাংলা সিনেমা দেখেনি না, ভুলেই গেছিলাম সেটা। কিছুক্ষণ চুপ থেকে সায়নী আবার বলল, তাই এখানে উঠেছিস কোথায়? আমি মিস্টার নস্করের কথা বলতেই ও বলল, ও সেই ভুতুড়ে বাংলো, হ্যাঁ ভাই বলছিল এরকম কিছু আসার আগে। তা তুই কি সত্যি এই মামলায় জড়িয়ে পড়লি না? আমি হ্যাঁ বলতেই সায়নী আবার বলল, হ্যাঁ হ্যাঁ ভাই আমায় বলছিল বটে যে তুই এই মামলাটা লড়ছিস। তা একদিন আমার বাংলোয় আয় না, আড্ডা মারা যাবে। কথা দিয়েছি যাব, কিন্তু কবে যাব জানি না। আচ্ছা, প্রস্থেটিক মেকআপ দিয়ে কি একটা মানুষকে ভূত বানানো যায়? কে জানে। তেসরা সেপ্টেম্বর রাত 11টা। আমি বাগানে বসেছিলাম, সঙ্গে প্রেমেন্দ্র নস্করও ছিলেন। দেখলাম উৎপলেন্দু প্রামাণিকের ব্যাপারে উনিও বেশ আগ্রহ দেখাচ্ছেন, যদিও এসবে ওনার বিশ্বাস একদমই নেই। এইসব মানুষের সঙ্গে কথা বলে মজা নেই। ভূত বিশ্বাস করি, কিন্তু ভূত মানি না। মিস্টার নস্কর অবশ্য বলেন, বিশ্বাস অবিশ্বাসটা রোমান্টিসিজমের একটা অঙ্গ মিস্টার রায়, সেটা সব ক্ষেত্রে আসে না। প্রেম বা রোম্যান্টিসিজমের কথাই যখন বললেন, তখন একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আমি একটু চুপ থাকলাম, তারপর বললাম, আপনি সত্যিই কি নিজেকে নির্দোষ মনে করেন মিস্টার নস্কর, নাকি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আমার প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করলেন প্রেমেন্দ্র নস্কর। তারপর মাথায় হাত দিয়ে বসে কি যেন ভাবলেন। এই নীরবতা ভেঙে উনি বললেন, নিজেকে কি কেউ দোষী বলে মিস্টার রায়? এই ধরুন আপনি যদি কোনো দোষ করেন, সেটা কি আপনি স্বীকার করবেন? কথাটার তাৎপর্য আছে, কিন্তু এটার মধ্যে দিয়ে উনি কি বোঝাতে চাইলেন তা ঠিক বুঝলাম না। বললাম, কি বলতে চাইছেন সেটা যদি স্পষ্ট করে বলেন তবে বুঝতে সুবিধা হয়। মিস্টার নস্কর মুখে আবার একটা ম্লান হাসি দেখা দিল, যে হাসি অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না। সব কথা কি চাইলেও বলা যায় মিস্টার রায়? কথাটা বলে কাঁধ ঝাঁকালেন ভদ্রলোক। তারপর আবার একই সুরে বলতে লাগলেন, জানি না, সত্যি জানি না মিস্টার রায়, যে বেদনা বুকে বয়ে বেড়াচ্ছি সেটা বোধহয় ভোলার নয়। আমি সারা জীবন চেষ্টা করলেও এটা ভুলতে পারবো না। প্রেমেন্দ্র নস্কর একটা জটিল মনের মানুষ। শেক্সপিয়ারের ভাষায়, হি ইজ আ ভেরি কমপ্লিকেটেড ক্যারেক্টার ইনডিড। ভদ্রলোক নিজেকে খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে খুব ধীরে ধীরে বললেন, ভাবছি মিস্টার প্রামাণিকের সঙ্গে একবার দেখা করব। বেশ তো, করে আসুন না। উনি তো বোধহয় আপনার পুরনো বন্ধু। হ্যাঁ, ওই একই অফিসে কাজ করতাম আমরা, পাশাপাশি টেবিলে বসতাম। তাহলে তো সুবিধাই হবে। উনি ভিজিটার অ্যালাউ করেন কি? আমার বেলায় তো ডক্টর চৌধুরী গেছিলেন বলে করেছিল। আপনি যদি আমার সঙ্গে যান হয়তো করতে পারে। ভদ্রলোক ভাবলেন কিছুক্ষণ। ভদ্রলোক খুব অন্যমনস্ক হয়ে পড়েন, এটা আমি লক্ষ্য করেছি অনেকবার। কি ভাবেন, কেন ভাবেন,
সেটা জানি না। কথার ফাঁকে অব্রজিৎ এলো, আমাকে দেখে হাসি মুখে বলল, আপনি গেছিলেন তো? আমিও হাসি মুখে পাল্টা প্রশ্ন করলাম ওনাকে, গেছিলেন নাকি মিস্টার প্রামাণিকের কাছে? কাকা ফোন করেছিলেন, তখনই শুনলাম আমি। সমাধানের সূত্র মিলল কিছু? হয়তো দিয়েছেন, আমি কিছু বুঝতে পারিনি। অব্রজিতের মুখে হাসি মিলিয়ে গেল, কারণ ওনার চোখ প্রেমেন্দ্র নস্করের দিকে। যেভাবে ইনি আপনার চোখে কাপড় বেঁধে রেখেছেন, মনে হয় না এত সহজেই দেখতে পারবেন। কথাটা বলে চলে গেলেন উনি। মিস্টার নস্কর বললেন, দেখলেন দেখলেন কিভাবে ব্যবহার করছে? হ্যাঁ দেখলাম। এর জন্য আপনি দায়ী নন কি মিস্টার নস্কর? হয়তো আমিই দায়ী। কোনোদিন আমি নিজেকে ক্ষমা করিনি। ও যদি না করে আমি প্রতিবাদ করতে পারবো না। ভদ্রলোকও চলে গেলেন, আর তারপরেই আমি সৌনভকে ফোন করলাম। এদের হালচাল ওকে জানানো দরকার, না হলে ও কিছুই করতে পারবে না। কি খবর দাদা? শান্তিপুরে খুব অশান্তিতে আছে মনে হচ্ছে। সৌনভর এই কথায় আমিও হেসে ফেললাম। না হেসে আর উপায় কি? একটা কথাই বেরোলো মুখ দিয়ে, মনে হয় তোকে আসতে হবে, বুঝলি? আমি কিন্তু ভালো বুঝছি না। আমার কথা শুনে সৌনভ কিছুক্ষণ চুপ থাকলো, তারপরে বলল, হ্যাঁ, আমি আন্দাজ করেছিলামই এমন কিছু একটা হবে, সেই জন্যেই তোমার জন্য চিন্তা হচ্ছিল আমার। তা সব কিছু খুলে বলো তো একবার। আমি সবটা খুলে বললাম। আমি কথা বলার সময় সৌনভ কোনো কথা বলল না। আমি পুরো বিবৃতি শেষ করতে ও বলল, আমি আরও কিছু চরিত্র আশা করেছিলাম, বুঝলে, আর ওই একটা কাহানি মে টুইস্ট দেওয়ার ঘটনা। আমি ওকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম, আর কাকে আশা করছিস? তোমার মনে হয় না এখানে একটা মিসিং লিংক আছে? হ্যাঁ, তা তো হয়, কিন্তু তারা কারা? কলকাতায় বসে বলা খুবই কঠিন। একবার অব্রজিতের সাথে কথা বলানো সম্ভব? হ্যাঁ, সে না হয় বলিয়ে দেবো। তাছাড়া রুকমা যখন ওর পরিচিত। আমার মনে হয় তোর ওই মাস্তুতো বোনের সঙ্গে একটা সম্পর্ক আছে অব্রজিতের। প্রবাবলি। ও যে প্রেম করছে সেটা বেশ কিছু মাস ধরেই জানি। থ্যাঙ্কস ফর দ্য নিউজ। মেনশন নট। কিন্তু তুই কবে আসছিস? অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুমি আজকালের মধ্যেই অব্রজিতের সাথে। হ্যাঁ নিশ্চয়ই, আমি ফোন রেখে দিচ্ছিলাম, কিন্তু তার আগে সৌনভ বলল, আর হ্যাঁ হ্যাঁ, এই শান্তিপুরে দিদিও গেছে, কিন্তু একদিন দেখা করে এসো গিয়ে। চৌঠা সেপ্টেম্বর, রাত 9টা। আমি আজ সায়নীর বাংলোয় গেছিলাম, সঙ্গে অব্রজিৎ নস্করও ছিল। তবে কালই আমি অব্রজিতের সঙ্গে সৌনভর আলাপ করিয়েছি বলা ভুল হবে, কারণ অব্রজিতের সঙ্গে দেখলাম সৌনভর আগে থেকেই পরিচয় আছে, এবং সেই পরিচয় রীতিমতো ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। ফোন রাখার পরেই অব্রজিৎ বলেছিল, কিভাবে কার সাথে কার সূত্র চেনা বেরিয়ে যায় তা কি আর বলা যায় মিস্টার রায়? আমি হাসি ছাড়া আর কিছুই দিতে পারলাম না। কথাটা একদিক দিয়ে অবশ্য সত্যি, যদিও সৌনভকে নিয়ে এবার আমার মনে দ্বিধা জন্মেছে। ছেলেটা অনেক কিছু লুকোচ্ছে আমার থেকে। ভদ্রলোকের নাম জানেন? কোন মহিলা? অব্রজিতের প্রশ্নের উত্তরের পেটে আমি প্রশ্ন করলাম। যাকে হরমেশে অনুভব করা যায় এই বাংলায়। উত্তরটা শুনে অবাক হলাম। হঠাৎ করে এই প্রশ্ন কেন তা বুঝলাম না। আমার মনের ভাব বুঝতে পেরে অব্রজিৎ বলে উঠল, আপনি তো দেখছি অবস্থায় পড়লে সত্যিই বোকা হয়ে যান। আর এই কল্পনা ম্যাডাম যেভাবেই মারা যান না কেন, তাকে আমরা অনুভব করেছি মাত্র, চোখে তো দেখিনি কাউকে। আর আমি ভাবছি যদি ওনাকে নিয়ে আসা যায়। আমি এবার কথা না বলে পারলাম না। প্ল্যানচেট করার কথা বলছেন কি? ওটা তো মশাই পুরো হয়ে যাওয়ার নিয়ম। তাহলে কি করবেন?
যদি বাস্তবিক কল্পনা সেনকে নিয়ে আসা যায়। কিভাবে? মানে কি ভাবছেন? ভয়াবতে হবে, দেখা যাক কি হয়। জানি না কি আছে কপালে। অগ্রজিতের মাথাতেই বা কিরকম ভাবনা চলছে বোঝা গেল না। সন্ধ্যের দিকে আমরা সায়নীদের বাংলোয় গেলাম। আমাদের দুজনকে একসঙ্গে দেখে সায়নীর মুখে হাসি ফুটে উঠল। ভিতরে আয়, বলল সায়নী। আসুন মিস্টার নস্কর, ভেতরে আসুন। আমরা বারান্দায় বসলাম। ভেতর থেকে রাহুলদা আর সায়নীর শাশুড়ি অজন্তা দেবী বেরিয়ে এলেন। চাকরকে বলায় সে কফি আনতে চলে গেল, আর আমরা সবাই কথা বলতে বসলাম। প্রথম কথা সায়নীই বলল, মিস্টার নস্করও যে আসবেন সেটা সত্যিই ভাবিনি। কিন্তু মিস্টার রায়ের সাথে থাকতে ভালোই লাগে, ওনার সাথে থাকতে কোনো আপত্তি নেই। এবার কথা বললেন রাহুলদা। উনি যে এই ক বছরে কিছুই বদলে যাননি সেটা বলাই বাহুল্য। উনি বললেন, অংশুমানের সঙ্গে তো সবাই সময় কাটাতে পছন্দ করে দেখছি, তা অংশুমান তো ফেমাস হয়ে গেল, এবার কি আমাদের মনে রাখবে? কথাটায় বেশ মজা পেলাম আমি। পুরনো লোককে আমি কখনোই ভুলি না, সেটা রাহুলদার জানার কথা নয়, কিন্তু সায়নী নিশ্চয়ই জানে। আপনার বাংলোর খবর আমি শুনেছিলাম সৌনবর কাছে। কথাটা বলল রাহুলদা। ভেরি স্যাড টু হিয়ার দিস। কে দোষী বা কে নির্দোষ সেটা বলছি না, কিন্তু পরিবারে এরকম একটা ঘটনা থাকলে কারই বা ভালো লাগে বলো? এই কথাটার উত্তরে অভ্রজিৎ কেবলমাত্র বলল, সেটা নিয়ে ভাবি না, বাবাকে নিয়ে খুব গর্ববোধ করতাম। তবে এই কথাটা যবে থেকে আমার কানে এসেছে, সব গর্ব এক নিমেষে কোন মিলিয়ে যাচ্ছে কিরম। রাহুলদা মাথা নিচু করলেন। বুঝলাম যে উনি মনে মনে যেমন ভেঙে যাচ্ছেন ঠিক তেমনই অবাক হচ্ছেন। সায়নী অনেকক্ষণ চুপ করে তাকিয়েছিল অভ্রজিতের দিকে। এবার সে বলল, কিন্তু আপনার এটা কেন মনে হচ্ছে যে এই কাজটা আপনার বাবাই করেছিলেন? আপনি যেটা দেখছেন বা শুনছেন সেটা তো ভুলও হতে পারে। অভ্রজিৎ ইশারায় না বুঝিয়ে দিলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। আমি বুঝলাম যে উনি এই উত্তর দিতে চাইছেন না, হয়তো অন্য কিছু চলছে ওনার মনে, আর সেই জন্যই হয়তো এড়িয়ে যাচ্ছেন ব্যাপারটা। উত্তরটা আমিই দিলাম। ভুল হোক বা ঠিক, যতক্ষণ না কিছুর বিরুদ্ধে প্রমাণ পাচ্ছি সেটা নিয়ে মুখ খোলা বোধহয় উচিত হবে না। সায়নীর শাশুড়ি অজন্তা দেবী এবার মুখ খুললেন। এই শান্তিপুর এমনিতেই ভূতের জন্য বিখ্যাত। 42 বছর আগে বিয়ের ঠিক পরপর যখন এখানে আসি, দেখেছিলাম সবাই কিরম ভয় পেয়ে থাকে। এখন তো তবু শিক্ষার হাওয়া লেগেছে, লোকের মন থেকে ভূতের ভয় আর কুসংস্কারটা গেছে। আমার আর অভ্রজিতের চোখ ভদ্রমহিলার দিকে চলে গেল। ভদ্রমহিলা ভূতের গল্পে বিশ্বাস করেন বুঝি? ভদ্রমহিলা হাসি মুখে নান বুঝিয়ে দিলেন, তারপর বললেন, না, ভূতে কোনোদিন বিশ্বাস করি না। আমাদের ছোটবেলায় কুসংস্কারের টিপো ছিল সবাই। আমার মা, বাবা, ভাই, বোন, ওরা যে কি সাংঘাতিক কুসংস্কারাচ্ছন্ন সেটা না দেখলে বিশ্বাস করাই কঠিন। আমার মুখে হালকা হাসির রেখা দেখা দিল। হাসির কারণ অবশ্য আছে। কাল রাতে সায়নী বলেছিল না রাহুল দা প্রস্থেটিক মেকআপ করে। আপনার কাজ কিরম চলছে জিজ্ঞেস করলাম। প্রস্থেটিক মেকআপ নিয়ে কি একটা এক্সপেরিমেন্টাল কাজ করছেন শুনলাম। ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল রাহুলদা, তারপর বলল, হাঙ্গার নামক একটি হরর রোমান্টিক ছবিতে কাজ করছি রিসেন্টলি, একটা ভূতের ছবি। আচ্ছা, বেশ ব্যাপার মনে হচ্ছে। তা কাজ ছেড়ে ঘুরতে আসার সময় পেল? উত্তরে রাহুলদা বলল, শুটিং আপাতত শেষ, ওই পোস্ট প্রোডাকশনের কাজ চলছে আর কি। জানি না কেন মনে হলো অভ্রজিতের মুখে অদ্ভুত এক মায়া খেলে গেল, অদ্ভুত এক হাসি খেলে গেল ওনার মুখে। ওনার মনে কি আবার কোনো মতলব এলো? সায়নীর চোখ হালকা কুঁচকে গেলেও মুখে হাসির রেখা ছিল। অংশু, তুই কি গল্পের প্লট
পেয়েছিস? শুধু তাই নয়, উপন্যাসও লেখা যায় এখান থেকে। এবার কথা বললেন অজন্তা দেবী। কিন্তু তার আগে পুরো ঘটনাটা জানা দরকার, তাই নয় কি? তা তো নিশ্চয়ই, কিন্তু ঘটনার শেষ কোথায় তা বোধহয় আমরা কেউ জানি না। আমি বোধহয় জানি। কথাটা বলল অভ্রজিৎ, আর বলল বেশ গম্ভীর ভাবে, শেষটা হয়তো আমি জানি। কোথায় এর শেষ মিস্টার নস্কর? সেসব জানাবো, আপনাকেই সব জানাবো মিস্টার রায়। তবে তার আগে কিছু কাজ গুছিয়ে নিতে হবে। অভ্রজিৎ উঠে দাঁড়িয়ে কোথায় যেন চলে গেল। যাওয়ার আগে রাহুলদাকে বলে গেল, আপনাকেই আমার দরকার মিস্টার গুপ্ত। আপনি নিশ্চয়ই কিছুদিন আছেন এখানে। জানি না ভবিষ্যৎ কি, কোথায় থামবে এই খেলা, এই ঘটনার স্রোত, কে জানে কি করব। 6ই সেপ্টেম্বর এক অচেনা ব্যক্তির মুখোমুখি হলাম। জানি না এর পরিচয় কি, কিন্তু মনে হচ্ছে সৌনাভর টুইস্ট টাইপ ঘটনা এর মাধ্যমেই হতে চলেছে। সন্ধ্যের দিকে হাঁটতে বেরিয়েছিলাম, মাথা পরিষ্কার করাই ছিল প্রধান উদ্দেশ্য। আমি অন্ধকার দিয়ে হেঁটে চলেছি, আর খালি ভাবছি রাহুলদাকে কিভাবে অভ্রজিতের দরকার হতে পারে, আর কি সাহায্যই বা নেবে অভ্রজিৎ। হাজার ভেবেও বুঝতে পারলাম না কিছুই। ঠিক তখনই একটা অচেনা গলা শুনলাম আমি। নমস্কার মিস্টার রয়। আমি ফিরে দেখলাম একটা অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে, যদিও চিনলাম না ওকে ঠিক করে। আমি ফিরে তাকাতেই ও বলল, আপনাকে সবাই খুঁজছে স্যার। আমাকে খুঁজছে? কোথায়? প্রশ্ন করলাম। তুমি কে? চিনলাম না তো। মিস্টার চৌধুরী বাংলায় কাজ করে স্যার, ছিলেন না? মিস্টার নস্করের বাংলোয়? প্রশ্নটা বেরিয়ে এলো, কারণ একে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। অবশ্য হতেও পারে, এসে থেকে যা হচ্ছে এখানে। আর মিস্টার নস্করের তো 5টা বাংলো আছে, কোন বাংলো এ কাজ করে সেটা জানবো কিভাবে? আবার বললাম, কিন্তু আমাকে খুঁজছেন কেন? বিশেষ কিছু দরকার আছে নাকি? ছেলেটা কোনো কথা বলল না, কিছুক্ষণ চুপ করে থাকলো। আমি নিজের ধৈর্য হারালাম না। আমার মন যদিও ছেলেটার কথার দিকে ছিল, কিন্তু তবু পরিবেশের নিস্তব্ধতা অনুভব করতে পারছিলাম আমি। শান্ত, নির্জন, নিরিবিলি। ঠান্ডা পড়েনি এখনো, কিন্তু তবু ঠান্ডা শীতল বাতাসে শরীর কেঁপে যাচ্ছে। ঠান্ডা হাওয়া নাকি? স্যার কি ভাবছেন? ছেলেটার প্রশ্নে ঘোর কাটল। বললাম, না কিছু না। ওদিকে কি হয়েছে? ছেলেটা হাসলো, কিন্তু সোজা কথায় উত্তর দিল না, বরং বলল, সবই যদি এখানে জেনে ফেলেন স্যার, তাহলে ওখানে কি জানবেন? বুঝলাম না ঠিক, খুলে বলো কি বলছো। খুলে আর কতজন বলে স্যার, খুলে বলা তো আপনারই কাজ। ছেলেটাকে কথায় হারানো খুবই কঠিন। এত কথা যে কোথা থেকে আসছে ওর মুখে তা কে জানে। তাড়াতাড়ি যান স্যার। কথাটা বলে কোথায় যেন হারিয়ে গেল ছেলেটা। আর ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। রুকমা ফোন করেছে। ধরলাম সেই ফোনটা। মিস্টার রায়, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? উত্তেজিত কেন? আপনি আসুন, এলেই বুঝতে পারবেন। ফোন রেখে ছুটলাম বাংলোর উদ্দেশ্যে। 6ই সেপ্টেম্বর রাত 12টা। আমি অবাক হলাম। বাংলোয় ফিরেছিলাম রুকমার ফোন পেয়েই, আর ফিরে দেখি অবস্থা বেশ গুরুতর। মিস্টার নস্কর খুব উত্তেজিত, কিছু একটা দেখে উনি ভয় পেয়েছেন। অভ্রজিৎ, রুকমা দুজনেই দুপাশে বসে আছে, আর আছে অভিমন্যু। কি ব্যাপার? হঠাৎ অভিমন্যু এখানে যে? আমি ডেকে আনলাম অভিদাকে, বলল রুকমা। সত্যি বলতে কি, একা ট্রিটমেন্ট করতে ঠিক ভরসা পেলাম না। আমি অভিমন্যুর দিকে তাকালাম। নীরবে ও মিস্টার নস্করের দিকে তাকিয়েছিল।
মুখ চোখ দেখে মনে হচ্ছে একটা ছক ওর মাথায় ঘুরছে। সেটা কি তা বুঝলাম না। কি বুঝেছ? অভ্রজিতের এই প্রশ্নে অভিমন্যু বলল, তুমি যা বুঝলে আমিও তাই বুঝলাম। সেই একই অভিজ্ঞতা যে কিছুক্ষণ আগে আমারও হয়েছে সেটা আর বললাম না এদের সামনে। এনারা মহিলা কণ্ঠ শুনেছে আর আমি একটা ছেলেকে দেখেছি। ও যে মিস্টার নস্করের বাংলায় কাজ করে সেটা এখনো আমার বিশ্বাস হলো না। বললাম, ঠিক কি দেখেছেন বা শুনেছেন সেটা বলতে পারবেন মিস্টার নস্কর? হ্যাঁ পারবো, ভীত গলায় বললেন মিস্টার নস্কর। বাগানে বসে চা খাচ্ছিলাম, উৎপল বাবু আসার কথা ছিল। ওই একটু গুছিয়ে নিচ্ছিলাম কি কি কথা বলবো ওনার সঙ্গে। হঠাৎ মনে হলো কেউ যেন ফিস ফিস করছে। তুমি খুনি, তুমি খুনি। ভাবতে পারেন মিস্টার রায়, কেউ চারপাশে নেই, অথচ অথচ একটা কণ্ঠ বলে যাচ্ছে আমি খুনি। ভাবতে পারেন? ভাবতে পারি না কি করেছি, কাকে খুন করেছি। মেন্টাল ট্রমা কাটেনি, কাটা সম্ভব না। আমি শুধু একটা কথাই বললাম, রুকমা নিয়ে যাও এনাকে। উৎপলবাবু এলে আমরা কথা বলে নেব, এনার ঘুম দরকার। রুকমা মিস্টার নস্করকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু অভিমন্যু ওকে থামিয়ে দিয়ে বলল মিস্টার নস্করকে একটা ইঞ্জেকশন দিয়ে নিচে আসতে। রুকমা চলে গেল, আর চলে যেতেই আমি বললাম, কি ব্যাপার এবার খুলে বলতো, সত্যিই উনি কোনো আওয়াজ শুনেছেন? এর উত্তর অভিমন্যু দিল না, বরং দিল অভ্রজিৎ। আমি আর রুকমা যখন শুনছি তখন বাবারটা ভুল কিভাবে বলি হয়। এবার জিজ্ঞেস করলাম, আপনিও তবে এসবে বিশ্বাস করা শুরু করেছেন, মানে এই ভুতুরে ব্যাপারে? অভ্রজিৎ হাসলো আমার কথা শুনে, তারপর বলল, অবিশ্বাস তো করিনি কখনো। এখন কি ভাবছেন? ভাবছি ভূতের ব্যাপারটা কিভাবে সত্যি করা যায়। মানে কি করবেন? আমার প্রশ্নের উত্তর অভ্রজিতের মুখ দিয়ে এলো না, কারণ এবার অভিমন্যু কথা বলল। তুমি কি কোনো বয়স্ক মহিলাকে কল্পনা দেবী সাজাবে ভাবছো? ব্যাপারটা বেশ কিছুটা আগে আমিও হালকা আন্দাজ করে ফেলেছিলাম। রাহুলদাকে বলা কথাটা আমার মাথায় খেললো। তার মানে এটাই ছিল অভ্রজিতের মতলব। আমি বললাম, আপনি কাকে নিয়ে এই এক্সপেরিমেন্ট করবেন ভাবছেন? শয়নী ম্যাডামের শাশুড়ি। উনি কি রাজি হবেন সেটা তো কথা বলে নিন। আশা করি রাজি হবেন, কারণ ওনাকে রাজি করানোর দায়িত্ব নিয়েছে সৌনভ। কি? সৌনভ আসছে এখানে? কথাটা বলেই অভ্রজিৎ চলে গেল। আমি তাকালাম অভিমন্যুর দিকে। আমার ইশারা বুঝতে পেরে অভিমন্যু বলল, প্ল্যানটা বুঝলে না? একটা ছোট চেষ্টা করছি আর কি। মিস্টার নস্কর যদি দোষ না করে থাকেন তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি এই ঘটনার জন্য উনি কালপ্রিট হয়ে থাকেন, শাস্তি তো উনি পাবেনই। 7ই সেপ্টেম্বর রাত 9টা। সকালে যা হলো সেটা কিভাবে লিখবো তা জানি না। পেশাগতভাবে আমি লেখক হব সেটা চিরকালই ইচ্ছে ছিল, কিন্তু এইসব ঘটনা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। সৌনভও খুব ভোরে এলো, আমি বাইরেই বসেছিলাম। আমাকে দেখেই বলল, এ কি অবস্থা, শরীর ঠিক আছে তো তোমার? আমি সবটা খুলে বললাম মুখে। আমার কথার মধ্যে ও একটাও কথা বলল না। আমি কথা শেষ করতেই ও বলল, প্রস্থেটিকের পরিকল্পনাটা আমারই ছিল যদিও, কিন্তু মাসিমাকে এর মধ্যে জড়ানোটা উচিত হবে কি? আমি বুঝতে পারলাম না, তাই চুপ করে থাকলাম। আমাকে চুপ দেখে সৌনভ আবার বলল, তোমার মনের ওপর যা চাপ পড়েছে, তোমার আর এর মধ্যে জড়ানো উচিত হবে না মনে হয়। অংশুদা, আমি যখন এসে গেছি তখন এর মধ্যে আর তুমি মাথা গলিও না প্লিজ। আমি এই কথায় সমর্থন করতে পারলাম না। বললাম,
না ভাই, আমাকে এই শেষ থেকে ছাড়তে হবে। ভুললে চলবে না, মিস্টার নস্কর কিন্তু আমাকেই এই কাজের দায়িত্ব দিয়েছেন। সৌনভ কাঁধ হালকাভাবে ঝাঁকিয়ে বলল, তাহলে থাকো, নিজের মনের বিরুদ্ধে যেতে নেই কোনোদিন। কথাটা বলা মাত্রই অভ্রজিৎ দুজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে ঢুকলো। আমাদের দেখে হাসি মুখে বলল, ভালোই হলো আপনারা এখানে আছেন, এখানেই বরং শেষ ঘটনা ঘটুক। কথাটা বলেই জোরে একটা হাঁক মারল। রুকমা, এই রুকমা। অভ্রজিতের ডাক শুনে রুকমা আর মিস্টার নস্কর বাইরে এলেন, আর দুই ব্যক্তিকে দেখে দুজনেই অবাক হলো। কল্পনা! মিস্টার নস্করের গলাটা বেশ গম্ভীর হলো, যেটা বেশ অস্বাভাবিক মনে হলো এই পরিবেশে। এর উত্তরে অভ্রজিৎ ধারালো সুরে বলল, চিনতে পেরেছো তবে? যাক, ভেবেছিলাম চিনতেই পারবে না। প্রেমেন্দ্র নস্করের হাত পা কাঁপতে শুরু করেছে। উনি ভয় পাচ্ছেন। ভদ্রলোকের চোখ আটকে ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলাকে অনেকটা সৌনভর মায়ের মতো দেখতে। গায়ের রং চাপা, চোখে গোলফ্রেমের চশমা, পিঠে এলিয়ে আছে কাঁচা পাকা চুল, পরনে সাদা রঙের ছাপা শাড়ি, কপালে কিসের যেন দাগ। মা আসতে পারেনি, না হলে বেশ ভালোই হতো, সৌনভ বলল। তবে অভিমন্যুর সাথে দেখা হলো, বলল হাসপাতালে ঘুরে ও আসছে। অভিমন্যু? ওই গল্পটা জানে তা আমার জানা ছিল, কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত? অভ্রজিৎ আমার দিকে এগিয়ে এসে বলল, সব বলছি মিস্টার রায়, সব বলছি। তার আগে একটু শান্ত হন আপনি। এবার নিজের বাবার দিকে ঘুরে তাকিয়ে সে বলল, বাবা, চিনতে পারো এনাকে? মিস্টার প্রেমেন্দ্র নস্কর খুব শান্ত অথচ চাপা গলায় বলে উঠলেন, কল্পনা! ও তো মারা গেছিল, তাই না? দেখ, দিব্যি বেঁচে আছেন ইনি। তুমি কি করছো এগুলো? বাবার বিরুদ্ধে যাচ্ছ? বিরুদ্ধে যাওয়ার তো কিছু নেই বাবা, তুমি যেটা করেছো সেটা আমি সবাইকে জানানোর চেষ্টা করেছি। খুব বার বেড়েছো তুমি, খুব বার বেড়েছো। শেষ কথাগুলো অবশ্য চেঁচিয়ে উঠে বললেন মিস্টার নস্কর। আমি এখানে একটা প্রশ্ন না করে পারলাম না। আপনি ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন নাকি ভয় দেখিয়ে চেঁচিয়ে উঠলেন? মিস্টার প্রেমেন্দ্র নস্কর কোনো কথা বললেন না, কেবল কাঁপতে লাগলেন। উত্তর এলো অভ্রজিতের থেকে। কি যে বলেন মিস্টার রায়, প্রেমেন্দ্র নস্কর ভয় পান না, বরং সবাইকে ভয় পাওয়ায়। অভ্র নিজের সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন কি শুধু তুমিই করবে বাবা? অন্যায় করে গেলে গলা তুমিই ছাড়বে একা? সেটা তো হয় না। গলা আমাদেরও আছে, প্রতিবাদ করার ভাষাও আমাদের আছে। এবার অভ্রজিতের চোখ গেল ভদ্রমহিলার দিকে। কিছু বলুন ম্যাডাম, আপনার তো বলার সুযোগ আজ। ভদ্রমহিলা নিজেকে একটু গুছিয়ে নিলেন, তারপর বলতে শুরু করলেন, আমার নাম কল্পনা মিত্র। যখন আমি কলেজে পড়ি তখন প্রেমেন্দ্রর সাথে আমার পরিচয় হয়। একে অন্যকে ভালোবাসি আমরা, কথা দিই কেউ কাউকে ছাড়বো না। একদিন কলকাতা থেকে বেশ কিছুটা দূরে একটা মন্দিরে যাই। সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, রাস্তায় বাঁধ ভেঙে পড়ে। আমরা একটা জায়গায় আশ্রয় নিই, বেশ কিছুদিন থাকতে হয় ওখানে, ফেরা সম্ভব হয়নি। আর ওখানেই বাকিটা আমরা সবাই বুঝে গেছিলাম, তাই না বললেও চলতো। আমার পেটে বাচ্চা আসে, কিন্তু উনি সেটা স্বীকার করেননি। নিজের জেদে বাচ্চাটাকে নষ্টও করিনি। ভেবেছিলাম বাচ্চার মুখ দেখলে হয়তো ওনার মন ঘুরবে, কিন্তু পারিনি ওনার মন ঘোরাতে। সেটা হয়তো আমারই ব্যর্থতা। আলপনা দেবীর মুখের কথা কেড়ে নিল অভ্রজিৎ। বাকি কথা আমি বলছি সবাইকে। সেই বাচ্চা মরেনি এবং সেই বাচ্চা নিজের ছেলের মতো মানুষ করেন আমাদের দেখা গণৎকার উৎপল প্রামাণিক, এবং সেই বাচ্চা
আমাদের সকলের চেনা মিস্টার অভিমন্যু প্রামাণিক। নামটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে কি অভিমন্যু মিস্টার নস্করের ছেলে? এই খবরটা আমার জন্য সত্যি আকস্মিক। বাবা, তুমি কতটা নিচে নামতে পারো সেটা ভালো করেই দেখে নাও। শুধু আমি আর অভিমন্যুদা একই বাবার ছেলে হয়েও ভাই হতে পারলাম না। রুকমা এবং অভিমন্যু একই মায়ের পেটে ভাই বোন হয়েও ভাই বোন হতে পারলো না। এবার তুমি শান্তি পেয়েছো তো? এবার তুমি খুশি? রুকমা গিয়ে দাঁড়ালো মিস্টার নস্করের সামনে। তারপর বেশ কঠিন গলায় বলল, কাকাবাবু, আপনি বোধহয় জানেন না যে সৌনাভদা আমার মাস্তুতো দাদা। আমার মা সৌনাভদার মাসি। যদি আপনি সেটা জানতেন তবে হয়তো আমাকে থাকতে দিতেন না। কাজেই নিজের খবর নিজেই খুঁড়েছেন। তারপর সৌনভর পাশে গিয়ে রুকমা দাঁড়িয়ে খুব রাগী একটা দৃষ্টিতে মিস্টার নস্করের দিকে তাকালো। মিস্টার নস্কর, আপনি পৃথাই আমাকে ডাকলেন। আমি বললাম, আপনি এত কিছু করার পর ভাবছিলেন কিভাবে যে আমি আপনাকে বাঁচাতে পারবো? এবার মিস্টার নস্কর চিৎকার করে উঠলেন, আমি যা করেছি বেশ করেছি, বেশ করেছি। আমি কি করবেন, কি করবেন আপনারা? কি করার আছে আপনাদের? আমি সন্তান নিইনি কারণ সন্তান আমি নিতে চাইনি। কিভাবে জানি না সৌনভর পিছন থেকে অভিমন্যুর গলা ভেসে এলো, সেই জন্য আপনি একটা প্রাণ শেষ করে দিলেন মিস্টার নস্কর? মিস্টার নস্কর অবাক, তার সঙ্গে আমরাও অবাক। আপনার সব অপরাধ আপনি স্বীকার করে নিলেন, আর আমরা সেগুলোকে রেকর্ড করে নিয়েছি মানে? মিস্টার নস্কর অবাক, তার সঙ্গে আমরাও অবাক। নয়তো কি মিস্টার নস্কর, এই যে ছেলেটি দাঁড়িয়ে আছে একজন পুলিশ। প্রথম দিন থেকে আপনার বাংলোর উপর নজর রাখছে আর কেয়ারটেকার হিসেবে কাজ করছে। কেন জানেন? শুধু আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার আশায়। আপনি ধরা পড়ে গেছেন মিস্টার নস্কর, আর পালাতে পারবেন না আপনি। অভিমন্যুর এত লম্বা কথা শুনে মিস্টার নস্কর ধপ করে বসে পড়লেন চেয়ারে। জানি না এরপর আমাদের কি করা উচিত, আমাদের কি বলা উচিত সেটাও ঠিক জানি না। মিস্টার রায়, সেই পুলিশ ইন্সপেক্টর বলে উঠলেন, মাফ করবেন, অ্যাকচুয়ালি কাল আমার সঙ্গেই আপনার দেখা হয়েছিল। আপনি? ওটা আপনি ছিলেন? হ্যাঁ, ওটা আমিই ছিলাম। আমার নাম জয়দ্রত সেন। আমি আপনার গুণমুগ্ধ, তবে এখন বেশি কথা বলতে পারবো না। আমি আমার ডিউটির প্রতি বেশি কনসার্ন। কথাটা বলি জয়দ্রত এগিয়ে এলো মিস্টার নস্করের দিকে। তারপর বলল, চলুন নস্কর মশাই, একটু খাঁচার ভিতরটা কেমন সেটা দেখে আসবেন। চলুন। 8ই সেপ্টেম্বর সকাল 11টা। আর ঘন্টা চারেক পর আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। শেষ বেলায় অভ্রজিৎ আর রুকমার সঙ্গে কথা বলছি। সৌনভ সায়নীর বাংলোয় আছে। অভিমন্যু কিছুক্ষণ বাদে এসে রুকমাকে নিয়ে যাবে। ওরা কাল বেরোচ্ছে কলকাতার উদ্দেশ্যে। উৎপলেন্দু প্রামাণিককে ওরা সঙ্গে করে নিয়ে যাবেন। আপনি কবে ফিরছেন? আমি প্রশ্ন শুনে দিলাম অভ্রজিতের উদ্দেশ্যে, আর সেই উত্তরে অভ্রজিৎ বলল, দেখি আর দিন চারেক থাকার ইচ্ছে আছে। এবারে শান্তিপুরটা ঠিক জমলো না। নিজের বাবার জন্য খারাপ লাগাটা বুঝতে পারছি আমি, কিন্তু আমরা সবাই নিরুপায়। আমাদের হাত পা বাঁধা। উনি যা দোষ করেছেন হয়তো এই শাস্তিটাও ওনার কম পাও না। হয়তো তাই মিস্টার রায়, বলল অভ্রজিৎ। কিন্তু সায়নীর শাশুড়ি মা যে সার্ভিসটা দিলেন সেটা জাস্ট ভাবা যায় না, বলুন। আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিলাম। তারপর প্রশ্ন করলাম, কিন্তু ওনাকে কাজে লাগানোর পরিকল্পনাটা ঠিক কোন সময় করলেন? রাহুলদার পেশা জানার পর? অভ্রজিতের মুখে অদ্ভুত এক হাসি দেখা দিল। সেই হাসির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যে রহস্যের আবরণ এতদিন ধরে আমাদের ঘিরে ছিল, সেটা আজ কাটা হচ্ছে। খানিকটা ইচ্ছে প্রকাশ করেছিলাম মনে মনে, কিন্তু সাহস করে বলতে পারিনি।
কিছুটা বিরতি নেওয়ার পর অভ্রজিৎ আবার বলল, পারে অবশ্য। সৌনভ দাও আমার প্রস্তাবে রাজি হয়ে যায় আর ওই ভদ্রমহিলাকে নিয়ে আসে। তার মানে আমি নেহাতি দর্শক এ গল্পে? আমার প্রশ্ন শুনে রুকমা হাসি মুখে বলল, বিশেষ কিছু করতে পারতেন না আপনি। আমরা চাইনি এটা বাইরের লোকে জানুক, কিন্তু কাকাবাবু নিজেই আপনাকে ডেকে আনলেন, কাজেই আমরা সামান্য নাটক করতে বাধ্য হলাম। বেশ কিছুক্ষণ নীরবতা পালন হলো আমাদের তিনজনের মধ্যে। তারপর রুকমাই বলল, বেশ কিছুদিন যদি থাকতে পারতাম ভালো হতো কিন্তু। হ্যাঁ, তো থেকে যাও না, বারণ তো করেনি কেউ। না থাক, কলকাতা ফিরে কি আবার প্র্যাকটিস শুরু করতে হবে? তাছাড়া মিস্টার রায়ও তো থাকছেন না। আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, উপায় নেই, আমি না গেলে এটা ছাপানো যাবে না, আর এই গল্প না ছাপলে কাগজের সার্কুলেশন কমে যাবে। অভ্রজিতের মুখে ছোট্ট একটা হাসি, সেই হাসিটা শ্লেষের সমান। ও বলল, আপনার কাগজ তো আবার আপনার গল্প না ছাপলে বিক্রি হয় না। শ্লেষটা শুনে মনটা হালকা হলো আমার। আমি কাঁধ ঝাঁকালাম, এটা ছাড়া আর কি বা করতাম? কথাটা যে ব্যঙ্গার্থে বলা সেটা বুঝতেই পারছিলাম। একটা অনুরোধ করবো অংশুদা। রুকমার এই প্রশ্নে আমি শুধু হ্যাঁ নিশ্চয়ই বললাম। মার মাসির নামটা প্লিজ সামনে আনবেন না, বুঝতেই তো পারছেন সবটা। বেশ, আনবো না। মিস্টার নস্কর, আপনারও কি একই অনুরোধ? না, দোষী নিজের শাস্তি পেয়েছে, দোষের পরিচয় গোপন করা উচিত হবে না। বাবার নাম আপনি লিখুন, কিন্তু জায়গার নাম যদি আপনি গোপন রাখেন তাহলে আমি খুব খুশি হব। বেশ, তাই হবে। আমি উঠে দাঁড়িয়ে ঘরের দিকে এগোলাম, আর ঠিক তখনই একটা গাড়ি এসে বাংলোর সামনে থামলো। অভিমন্যু এসেছে রুকমাকে নিতে। আমি এগোলাম। অভ্রদা, রুকমা বলল, অংশুদা কলকাতা গিয়ে যোগাযোগ রাখবেন। নিশ্চয়ই, হাত নাড়িয়ে বললাম আমি। সতেরোই সেপ্টেম্বর, রাত 10টা। আজ বিশ্বকর্মা পুজো বেশ ভালোই কাটলো। গতকাল মর্নিকা ফিরেছে। আমি অবশ্য 1 সপ্তাহ আগেই ফিরে এসেছি, আর এসেই আমার অভিজ্ঞতা দিয়ে দিয়েছি আমাদের এডিটর মিস্টার বারিককে। মর্নিকা ফিরতেই কাল রাতে ব্যালকানিতে 2 কাপ কফি নিয়ে আরাম করে বসেছিলাম দুজন। প্রায় 2.5 মাস পর কফি নিয়ে বসলাম দুজন। নিস্তব্ধ পরিবেশে একে অপরের অনেক কাছে চলে এসেছি। এই কদিন কি করলে? মর্নিকার প্রশ্নের উত্তর হিসেবে একটাই কথা বলতে পারলাম আমি। শান্তিপুরের শান্তি ফেরাতে গেছিলাম। মিস্টার নস্করের ব্যাপারটা মর্নিকা জানতো, তাই সেরকম অবাক হলো না। শুধুমাত্র গেছিলে প্রশ্ন করে ছেড়ে দিল। আমি ইশারা হ্যাঁ বুঝিয়ে দিলাম। তারপর ছোট্ট বিরতি নিয়ে ওকে সবটা বললাম। মর্নিকা কোনো কথা বলল না আমার কথার মাঝে। আমার কথা শেষ হতে মর্নিকা চাপা গলায় বলল, তার মানে মিস্টার নস্কর নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতেন? সেটা বলা কঠিন। উনি যেভাবে কাঁদছিলেন। ওটা তো অভিনয়, বোঝাই যাচ্ছে। সত্যি কি অভিনয় মর্নিকা? মানুষের মন বোঝা খুব কঠিন গো, সেটা কি জানো না? এত কিছু ঘটনার সম্মুখীন হয়েছো তুমি। হয়তো তুমি ঠিক, আমি আজ অব্দি কারোর মন বুঝতে পারলাম না, এক তুমি ছাড়া। বাবা, হঠাৎ এত কাব্যিক হয়ে উঠলে। এর কোনো উত্তর দিতে পারলাম না আমি। কোনো উত্তর ছিল না আমার কাছে। মর্নিকা নিজের কফি শেষ করে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে বলল, আমি শুতে গেলাম, এই কদিন একদম ঘুম হয়নি। তারপর আমার কানের কাছে মুখ এনে একদম চাপা গলায় বলল, আপনি তাড়াতাড়ি আসুন, বুঝলেন? কথা শেষ করেই হাসি মুখে বেরিয়ে গেল মর্নিকা। আমি আমার 12 তলার ব্যালকানি থেকে বাইরে তাকালাম, আর ঠিক তখনই একটা প্রশ্ন মাথায় এলো। এতগুলো ঘটনা একসঙ্গে আমার চোখের সামনে ঘটলো কিভাবে?
এগুলো সবই কি কোইন্সিডেন্স, নাকি অন্য কোনো ব্যাপার যাকে আমরা বলি অলৌকিক? শেষ হলো তবে আজকের নিবেদন, অংশুমানের চতুর্থ অভিজ্ঞতা অলৌকিক। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অংশুমানের চরিত্রে অনুভব মুখার্জি, মর্ণিকা মোনালি কর্মকার, প্রেমেন্দ্র নস্করের ভূমিকায় সুদীপ ব্যানার্জি, অজন্তা দেবীর ভূমিকায় সায়নী, অভ্রজিৎ শরণ্য গোস্বামী, রুকমা চৌধুরীর ভূমিকায় রিয়া পাল, রাহুল এবং উৎপলেন্দু প্রামাণিকের চরিত্রে শুভ্র পাল, সায়নীর ভূমিকায় ব্রততী দলুই, অভিমন্যুর চরিত্রে রাহুল দত্ত, সৌনভ জয়দ্রত সেন এবং গল্পের সূত্রধর আমি শুভায়ন, শ্রুতিনাট্য রূপে দিতিপ্রিয়া রায়, প্রচ্ছন্দ পরিবেশনায় শ্রীপর্ণা রায়, জনসংযোগ ঐশী ভট্টাচার্য, সহকারী পরিচালক সংঘমিত্রা তালুকদার। নমস্কার। নমস্কার।